আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো কিনা? কথা শোনা যাচ্ছে কি? কথা শুনতে পাচ্ছ অন্যরা? ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম। ভালো আছেন স্যার? স্যার। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। তো শুরুতেই পরীক্ষা, হ্যাঁ? মনে রাখবা যে আবার বললাম যে রহে শেষ হয়ে লিটারেচার টার্গেট হলো 10। তোমার চাওয়ার ইচ্ছার উপরে 10 নম্বর পাইবা, ট্রুলি। আর মনে করো খামখেয়ালি করে ইয়ে করলে এখানে মনে হয় 1 নাম্বারের ব্যবধানে কত পার্থক্য তৈরি হয়। 31 জন বিসিএস আমরা প্রিলিমিনারি দেখছিলাম, 10,200 জন, বুঝছো? এটা 60 কাটমার্ক ছিল, 60। তো আমার খুব ক্লোজ একজন পিএসসি তে ছিল, জহির ভাই আমার বললেন যে যদি 55 9.50 নেওয়া হতো তাহলে 17,365 জন প্রার্থী পাশ করতো। অর্থাৎ শুধু 0.50 জন্য 7,000 প্রার্থী বেড়ে গেছে। 0.50 জন্য মনে রাখবো, লিটারেচার ট্রাম্প কার্ড। এটা দিয়ে কিন্তু অনেকের ভাগ্য ফিরবে, অনেকের ভাগ্য মুছবে। কারণ অনেকে মানে অনেকে লিটারেচার হাল ছেড়ে দিচ্ছে, ইয়ে করে ফেলছে। তোমরা মোটামুটি, আমরা তো অনেক গভীরতর পড়া পড়ছি না, সুপারফিশিয়াল। প্রত্যেক গুরুত্বপূর্ণ রাইটার, একেবারে টপ মোস্ট ইম্পর্টেন্ট রাইটার, তাদের কিছু গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম উক্তি, এছাড়া তার তেমন কিছু না। ওকে, তাহলে প্রথমে একটা ক্লাস টেস্ট দেবো। কে কত নম্বর পাইছো? খাতা কলম রেডি কিনা? খাতা কলম নিছো? রেডি? খাতা কলম আছে? A1, A2, 2, 3, 2, C, জাস্ট এভাবে লিখে ফেলবে, লিখে নাম্বার কতটা কত বেশি লিখে ফেলবা। 5 মিনিট সময় টেক্সট টেস্ট, হ্যাঁ? ওকে। কমন পড়ে গেছে প্রথম প্রশ্নটা, তাই না? রিভিউ থেকে কমন। দ্য প্লে স্প্যানিশ স্যার ট্রাজেডি ইজ স্যার একটু রিটেন জুম বাই। করলে ভালো। একটু জুম করবো? হুম, ঠিক আছে না এবার? স্প্যানিশ ট্রাজেডি কার লেখা? কুইক, হু রোট দ্য এপিক ফেয়ারি কুইন? মেটাফিজিক্যাল পোয়েট কে নিচের? টমাস কিড, কাউলি, বেন জনসন, জন ওয়েবস্টার? একিলিস ওয়াজে, একিলিস কোন দেশে ফিরেছিল? এ গ্রেট ট্রোজান ফাইটার, রোমান ফাইটার, গ্রিক ফাইটার, হাজব্যান্ড অফ হেলেন? ইন হুইচ সেঞ্চুরি ওয়াজ ভিক্টোরিয়ান পিরিয়ড? ভিক্টোরিয়ান পিরিয়ড কোনটা? 17th, 18th, 19th, 20? 5 নম্বরে কি হবে? My heart aches and drowsy numbness pains my sense as though of hemlock I had drunk. Spring nightingale, put to the west wind, put to duty. The man is a mad dog. Mad dog is an example of simile, metaphor, as soon as alliteration. Mad dog. Soliloquy মানে কি? Action of body to memory apart, action of speech, long self speech by an actor. Chaucer is the পাঁচ represent. কয়েক দেখা যাবে? পাঁচ দেবো দেবো, নাম্বারটা। আবার রিপিট করো, সমস্যা নেই। আচ্ছা Chaucer স্যার। is the Chaucer is the representative poet of 17th century, 14th century, 16th century, 18th century. একটা অপশন ছিল 15 সেঞ্চুরি দিয়ে দিলাম। নেচার, এটা কিন্তু 15 সেঞ্চুরি অপশনে আছে, হ্যাঁ? নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার, কে লিখছে এটা? ওয়ার্ডসওয়ার্থ, শেলি, বাইরন, জন কেটস? হোয়াট ইজ অ্যান অ্যাক্ট ইন এ প্লে?
act মানে কি? What is an act in a play? A unit of act with no change of place of time, the rising action of a play, a major division in the action of a play, conversation of character in a play. কেলিবান কোন নাটকের চরিত্র? কেলিবান ইজ এ ক্যারেক্টার ইন কিং লিয়ার, ম্যান এন্ড সুপারম্যান, টেম্পেস্ট, ওথেলো। Blow, blow the winter wind. You are not so unkind as man's ingratitude. Then thy tooth is not so keen, although thy breath be rude. Francis Bacon, John Milton, William Shakespeare, Lord Bacon. Paradox is a statement which is false, a statement which is apparently self-contradictory, a statement which is apparently false, a statement which is apparently true. We look before and after and pine for what is not is taken from the writings of Shelley, Wordsworth, Coleridge, Swinburne. বলো কার কোনটা? স্যার 5 নাম্বার। ভিক্টোরিয়ান পিরিয়ড কোন century? আর কার কোনটা? স্যার 13 আর 14 13 14 স্যার 10 নাম্বারটা 13 14 দেখো। ব্লো ব্লো দ্য উইন্টার উইন্ড, ইউ আর নট সো আনকাইন্ড অ্যাজ ম্যান সেন্টিটিউড কার কথা? 10 নম্বরটা হলো নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভ হার। 14 নম্বরে প্যারাডক্স কি? ওকে, আর কারো কোনটা? উত্তরে যাব। স্যার 10 নাম্বারটার একটু অপশনগুলো দেখতে পারেন। নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভ হার, ওয়ার্ডসওয়ার্থ, জন কিটস, শেলি। স্যার একটু 13 নাম্বার কত নম্বর? 13 নম্বর স্যার। তেরো, 14, 8। soliloquy মানে কি বলবো? টাইম শেষ। জি স্যার। আচ্ছা, স্প্যানিশ ট্রাজেডি, টমাস কিড, ঠিক আছে? ফেয়ারি কুইন, রানী এলিজাবেথের প্রশংসা করে আর এডমান্ড স্পেন্সার ফেয়ারি কুইন লিখছেন। একটি মহাকাব্য, এলিগরি, এপিক। ওকে, মেটাফিজিক্যাল পোয়েট কে? আব্রাহাম কাউলি। মেটাফিজিক্যাল পোয়েটের লিডারের নাম হলো মেটাফিজিক্যাল পোয়েটের লিডার হলো জন ডান। তারপরে তোমার কে বলো? হেনরি ভন। টু হিজ কনস্টেন্স কে লিখছে? অ্যান্ড্রু মার্ভেল, আব্রাহাম কাউলি। একিলিস ছিল কোন দেশের ফাইটার? গ্রিক ফাইটার, গ্রিক যোদ্ধা। আর হেক্টর ছিল কোন দেশের? ট্রোজান, তাই না? ভিক্টোরিয়ান পিরিয়ড যদি 1832 সাল থেকে 1901 সাল হয় তাহলে কোন সেঞ্চুরি? 19th সেঞ্চুরি। 19th সেঞ্চুরি, হ্যাঁ। My heart aches, drowsy numbness pains, and my sense as though of hemlock is a hemlock.
তাহলে এটা জন কিটসের কথা। জন কিটসের কবিতা কোনটা? ওড টু আইনস্টাইন নাকি ওড টু দ্য নাইটিঙ্গেল? নাইটিঙ্গেল। ওড টু দ্য নাইটিঙ্গেল, সি নম্বর। হ্যাঁ, দ্য ম্যান ইজ এ ম্যাড ডগ। এবারকে এটা ম্যাটাফর, লোকটাকে সরাসরি পাগলা কুকুরের সাথে তুলনা করা হয়েছে। ইজ লাইক অ্যাজ লাইক দ্বারা তুলনা করা হয় নাই, সরাসরি তুলনা করা হয়েছে, অতএব এটা ম্যাটাফর। সলিলোকি হলো লং স্পিচ বাই অ্যান অ্যাক্টর। লং স্পিচ না, সেলফ স্পিচ। মঞ্চে একাকী থাকে কোন একজন, একাকী মনের কথাটা আমরা শুনতে পাই। ডি নম্বর। Chaucer is the representative poet of 1340 থেকে 1400 হইলে 14th century। নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার। প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি বিশ্বাসঘাতকতা করে না। কোন কবিতায় ওয়ার্ডসওয়ার্থ বলছিল বলো তো এটা? ইন্টার্ন হবে। ইন্টার্ন অ্যাবে, থ্যাংক ইউ সো মাচ। অ্যাক্ট হলো এ মেজর ডিভিশন অফ দ্য অ্যাকশন। নাটকের ভাগকে বলা হয় অ্যাক্ট। কবিতার স্তবককে বলা হয় স্ট্যান্জা। মহাকাব্যের ভাগকে বলা হয় ক্যান্টো। কেলিভান, এরিয়েল, প্রসপারিও, মিরান্ডা কোন নাটকের চরিত্র? টেম্পেস্ট। 11 নম্বরটা আবার একটু বলেন তো। নাটকের ভাগকে বলা হয় অ্যাক্ট, শেক্সপিয়ার পরে দিয়ে বলছিলাম। কবিতার ভাগকে বলা হয় স্ট্যান্জা। মহাকাব্যের ভাগকে বলা হয় ক্যান্টো। মনে আছে কিনা? স্যার মনে আছে। জি স্যার। বহে দাও শীতের বাতাস, তুমি অত এটা কোথায় বলছিল শেক্সপিয়ার বলতো? এজ ইউ লাইক ইট। অ্যাজ ইউ লাইক ইট, থ্যাংক ইউ। রাজা যখন বনে গেছিল, বনে গিয়ে বলছে যে ওই যে কি বলো, উম, মানে শীতের বাতাস তুমি মানুষ। প্রবাহিত হও, তুমি তো আর এত কষ্ট দাও না আমাকে, তাই না? প্যারাডক্স কোনটা? সেলফ কন্ট্রাডিক্টরি। সেলফ কন্ট্রাডিক্টরি স্পিচ। প্রথমে আপাত বিরোধী হলো সত্য। হ্যাঁ? প্রথমে শুনলে মনে হয় অ্যাপারেন্টলি সেলফ কন্ট্রাডিক্টরি, মনে হয় যেন আপাত বিরোধী, মানে কন্ট্রাডিক্টরি স্পিচ। চিন্তা করলে সত্য মনে হয়। উই লুক বিফোর এন্ড আফটার এন্ড ফাইন্ড ফর হোয়াট ইজ নট। অতীতে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, সামনে তাকাই, আর খুঁজে বের করি কি কি আমার নাই। কোনটা উত্তর মিস করছো? মিস করছো কিনা কেউ? একটু পানি খেয়ে এসে যাবো। এই হয়েছে কিনা, কে কত পাইছো দেখি তো। 12, 13.5, 13। উমা, মাসুদ 8-এ কেন আসলো? আর আনসার গুলো একটা পেজে রাখেন, যাতে একটা স্ক্রিনশট দিতে পারি।
হ্যাঁ, বলো। আনসার গুলো একসাথে স্ক্রিনশট দিতে পারি যেন, এরকম ভাবে একটা বলো। স্যার এই কোশ্চিন আর অ্যান্সারের পিডিএফ গুলো দিলে ভালো হতো। পিডিএফ গুলো দিয়ে দেবো, জি স্যার, ধন্যবাদ। স্ক্রিনশট দিয়ে নাও। আপাতত স্ক্রিনশট দিয়ে চালাও, দেখি। ওকে। কারো উল্লেখযোগ্য মানে আনকনসিয়াসলি ভুল হয়েছে, উম, এটার সমস্যা নাই, কিন্তু একদম জানতাই না এমন। না স্যার ভুলে যে প্যারাডক্স অ্যাপ্রক্সিমেটলি ফলস ভাবছিলাম, না, অ্যাপ্রক্সিমেটলি সেলফ ফলস হলে তো মিথ্যা। কন্ট্রাডিক্টরি। আরে ফলস তো মিথ্যাই, কিন্তু এটা হলো সেলফ কন্ট্রাডিক্টরি ও হলো আচ্ছা আচ্ছা। প্রথমে, বুঝছো না, এটা তো মিথ্যা, তাহলে মিথ্যা কথা হয়ে যাবে। এটা অ্যাপারেন্টলি ট্রু হইল, মানে সত্য তো হওয়ার কথা, এটা ডিটা তাহলে হওয়ার ট্রু কথা না। ফলস মানে হলো প্রথমে ফলস মনে হয় পরে ট্রু মনে হয়, তাহলে সেলফ কন্ট্রাডিক্টরি, বুঝছো না? ও চাইল্ড ইজ দ্য বুঝতে ফাদার অফ পারছি। ম্যান, ঘুমিয়েছে শিশুর ভিতরে, শিশুর মধ্যে শিশু কই ঘুমাই আছে, তাহলে সেলফ কন্ট্রাডিক্টরি না? জি স্যার। আর কোনোটা মিস করছো? ওকে, তো স্যার আমরা মেটাফিজিক্যাল পয়েন্ট মানে কি বলছিলেন? মেটাফিজিক্যাল পয়েন্ট হলো কারা? জন ডান হলো মেটাফিজিক্যাল কবিদের গুরু। জন ডান, মনে আছে? জন হ্যাঁ ডান স্যার। মেটাফিজিক্যাল গুরু। এরপরে হলো অ্যান্ড্রু মার্ভেল, হেনরি মন, আব্রাহাম কাউলি, জর্জ হারবার্ট। জন ডান, অ্যান্ড্রু মার্ভেল, হেনরি মন, জন ডান। অ্যান্ড্রু জন ডান হলো ওই যে টু হিজ, সরি, গুড মোরো, সানরাইজিং, ফর হোম দ্য বেল টুলস, দ্য সান অলসো রাইজেস, এগুলার কবি। হ্যাঁ, অ্যান্ড্রু মার্ভেল হলো টু আর হিজ স্কাই লিখছিল। জর্জ হারবার্ট হলো রিলিজিয়াস পয়েট। আব্রাহাম কাউলি একজন বিখ্যাত, লাইফ ইজ এন ইনকিউরেবল ডিজিজ বলছিল, জীবন একটা অনিরাময়যোগ্য ব্যাধি। ওকে, ইংলিশে যেমন আছে ফাদার অফ বাংলা প্রোস এবং ফাউন্ডার অফ সরি ইংলিশ প্রোস এবং ফাউন্ডার অফ ইংলিশ প্রোস, স্যার এরকম কি বাংলা আছে যে ফাদার অফ বাংলা প্রোস, মানে বাংলা গদ্যের জনক কে একজনই তো বলো? বাংলা গদ্যের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কিন্তু স্যার ওই কিন্তু যে ফাউন্ডার অফ। তার আগে বাংলা গদ্যের আদি নিদর্শন ছিল কিনা? হ্যাঁ ছিল তো। কোনটা এটা? স্যার এই বিপাশা কৃপা হচ্ছে শাস্ত্রের রচনা। অর্থবিদ। কৃপা শাস্ত্র। তাহলে আজকে আমরা ফাউন্ডার কোন আসলে যুগ, ওটা কোন যুগটা পড়বো বলো? দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি? আলালের ঘরে মনে সার্থক আলালের উপন্যাস করে দোলা। এটা কি সার্থক? না স্যার স্যার এটা সার্থক সার্থক বলে যান, সার্থক হচ্ছে দুর্গেশ হচ্ছে নন্দিনী। দুর্গেশ নন্দিনী। ওকে, তো দেখো আমরা আজকে স্যার প্যাস্টোরাল ইলিজি মানে কি? এক ধরনের এলিজি, যেটার মূল বিষয়টা হলো এই গ্রামীণ বাস্তবতা। পেস্ট্রাল মানে হলো গ্রাম্য, বুঝছো? ওই গ্রাম্য সুখগাথা। উম, গ্রামের মধ্যে কান্নাকাটিটা যেরকম না, গ্রামের মধ্যে মানুষ মারা টারা গেলে যেরকম, কেমন, গ্রামে দেখছো কিনা? জি স্যার, অনেক হাউমাউ করে কাঁদে এরকম। এই আবেগের ঘনঘটাটা একটু বেশি থাকে, হ্যাঁ। জি স্যার। তো হাইভার আসলে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, তিনটা যুগ আমরা আলোচনা করছি। রেস্টোরেশন, রেস্টোরেশন হলো জ্ঞান বিজ্ঞানের পুনর্জন্ম। একজন বলো রেস্টোরেশন মানে কি? না স্যার। স্যার রিস্টোরেশন মানে চার্লস টু আবার যে আসছিল, এটা রাজত্বের পুনর্জন্ম। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ সরি, তাহলে আমি ভুল বলছি, হ্যাঁ। স্যার সাউন্ডটা একটু কম। সাউন্ড কম? আমার কাছে মনে হচ্ছে আপ ডাউন করতেছে, একবার কম একবার বেশি। বাকিরা বলো তো। ও, রেকর্ডিং চলতেছে কিনা?
জি স্যার বাকিদের কাছে জি কি ঠিক স্যার, আছে? আপ ডাউন করতেছে। Sound of- স্যার ঠিক আছে, একবার একটু হালকা কম হয় আবার ঠিকই থাকে। আরো ঠিক করতেছি, 30 সেকেন্ড সময় লাগবে। ওকে, হ্যাঁ, এবার আশা করি ক্লিয়ার। শুনতে পাচ্ছ কিনা? জি স্যার। ওকে, হ্যাঁ। তো তোমার রেস্টোরেশন মানে হলো 1660 থেকে 1700, পরে অগাস্টাস সিজার নামে ইংল্যান্ডে একজন বিখ্যাত রাজা ছিলেন, আমি ঠিক বলছি কিনা? অগাস্টাস সিজার নামে কোনো ইংল্যান্ডের রাজা ছিল না, না, এর প্রাচীন রোমান সম্রাট ছিলেন। তো এই উনান উনার উনার যুগের রাইটারদেরকে অনুসরণ করার কারণে, অর্থাৎ 1700 সাল থেকে 1745 সালের ইংল্যান্ডের সাহিত্যিকরা এই উনার রাজা অগাস্টাসের আমলের সাহিত্যিকদেরকে অনুসরণ করেছেন, এই জন্য অগাস্টান পিরিয়ড। এজ অফ সেন্সিবিলিটি এর মধ্যে মধ্যমণি কে? ডক্টর সিমুয়েল জনসন। ডক্টর স্যামুয়েল জনসন। তাহলে রেস্টোরেশন পিরিয়ডে অন্য নাম হলো জন ড্রাইডেনের যুগ, প্রধান কবি। কিন্তু আমি বলছি জন ড্রাইডেন বড় নাকি জন মিল্টন বড়? মিল্টন কিন্তু জন তারপরে ওই যে মিল্টন। উনি কেমনে ইয়ে হয়ে গেছিল বলতো, কিভাবে উনি স্যার ওই যে ওনার রাজত্বকে সে সমর্থন করছিল রাজা আসার রাজাকে পরে। তোষামোদ করছিলেন, তাই না? হ্যাঁ। তারপরে তারপরে অগাস্টান পিরিয়ড মনে রাখবা যে ওই যে হয়, তুমি শাসক দলের পক্ষে, দ্যাটস ওকে, এটা হলো সব সময়ের জন্য। তুমি রাজার অনুগত, রাজার পক্ষের লোক, তোমার সব কিছু মাফ। এটা কি শুধু বর্তমান যুগেই নাকি যুগের পর যুগ ছিল সেটা বলো? ধারাবাহিক। ট্রুলি স্যার ফ্রান্সিস বেকন তো এইভাবেই মাপ পাইছিল। টোটাল হ্যাঁ, টোটাল রাজার মানে তুমি লাইনে আছো বসের সাথে। এই জন্য ওই বেসরকারি চাকরিতে একটা রোল, দুইটা রোল, হ্যাঁ। প্রথম রোলটা কি বলো? বস ইজ অলওয়েজ বস ইজ রাইট। অলওয়েজ রাইট। অলওয়েজ রাইট, এটা হলো রোল 1। এবার রোল 2 নম্বর রোলটা কি বলো? Sir, follow the first one. হ্যাঁ When boss is wrong, follow the Follow rule the number first 1. one. হ্যাঁ, ইফ ইউ ফরগেট দ্য রুল প্লিজ ফলো দ্য ফার্স্ট ওয়ান, তাই না? যদি নিয়মটা ভুলে যাও তাহলে আবার ইয়েটা বড়। তাহলে ইয়াতে যেমন ধরো এই লাস্ট একটা উদাহরণ রাখছেন আমাদের বর্তমান নির্বাচনে, ওনার নাম কি, এই যে ঝালকাঠির বীরোত্তম এমপি, যে রাজনীতিক, কি নামটা? ওমর ওমর, হ্যাঁ, শাহজাহান ওমর। বীরোত্তম না উনি? স্যার বীর বিক্রম মেবি। বীর বিক্রম, বীর বিক্রম আচ্ছা, মেবি। বীরোত্তম না, বীর বিক্রম, হ্যাঁ। যাই হোক, যেটা দেখো তো একটু কনফার্ম করো, তোমারে ভুলে গেছে। তাহলে একজন একটু সার্চ দিয়ে আমারে জানাও একটু, দ্য রেস্টোরেশন পিরিয়ড, অগাস্টান পিরিয়ড আর এজ অফ সেন্সিবিলিটি। ওকে, তো তিনটা যুগের মধ্যে আমরা পেয়ে গেলাম। আশা করি তোমাদের কাছে টার্মগুলা ক্লিয়ার। হেডন স্পাইকের গল্প কিন্তু বলছিলাম, গল্পটা হলো এরকম। আচ্ছা দাঁড়াও, এর আগে জানাই রাখি, ক্লাসিক্যাল পিরিয়ড মানে হলো, কেন ক্লাসিক্যাল বলি, ক্লাসিক শব্দের অর্থ হলো ধ্রুপদী, হ্যাঁ। তো দ্য রাইটার্স অফ দিস এজ ইমিটেটেড দ্য এনশিয়েন্ট গ্রিক এন্ড রোমান লিটারি ট্রেডিশন বাট দে ল্যাক দ্য অরিজিনালিটি অফ দোজ রাইটার্স। তারা ওই সমস্ত রাইটারদেরকে, বীরোত্তম, তাহলে ঠিক আছে, হ্যাঁ। The writers of the age imitated the in ancient Greek and Roman literary tradition, but they lacked the originality of those writers, তাই না? তো রাইটার্স অফ দিস এজ ইমিটেটেড, না আমি কেন, আমার ওই কেন এই প্রসঙ্গ নিয়ে আসলাম হঠাৎ করে, ওনার ঘুম থেকে উঠে তো আমি ধরো ঘুমাইতে যাওয়ার আগে প্রথম একবার হলো বাংলাদেশের পত্রিকাগুলো দেখে নি, প্রথম আলো, ডেইলি স্টার তো অবশ্যই দেখি। তো দেখি যে কালকে ইয়ার মধ্যেই কি বলো, এটার নাম কি, যে বন্দুক, ওনার সামনে বিএনপি নেতা বন্দুক সহ কি আছে বলো, এমন একটা ছবি আসছে না? জি স্যার, শোডাউন করতেছিল। মানে বন্দুক সহ হাতে আছে, ধরো এটা কি এন্টি
গভর্নমেন্ট অ্যাটিটিউডের মনোভাব পোষণ করে এমন কেউ, অথবা এমন কেউ কি চিন্তা করার সুযোগ আছে কিনা বলো? তাই না? উনি যদি মত না পাল্টাইতেন তাহলে কি এটা চিন্তা করার সুযোগ ছিল বলো তো? না স্যার, একদম বর্তমান as like প্রেক্ষাপটে as। না। তাহলে আমি এটা বললাম, তুমি ওই অত দূর 400 বছর আগে যাওয়ার দরকার নাই। মানে শাহজাহান ওমর বীরুত্তম দিয়ে বুঝেছি জন ড্রাইডেনের কথা, বুঝছো বিষয়টা? যখন রাজা আসছেন টোটালি তুমি জন ড্রাইডেন, জন মিল্টনের সামনে, তুমি জন ড্রাইডেনের নাম অনেকে হয়তো আমার এই ক্লাসে শুনছো, তাও হইতে পারে অনেকের। দুই একটা রচনার নাম তোমরা অনেকে বলতে পারবে না, শিওর আমি, তাই না? এটা তো শিওর। বিরুত্তম। বীরত্ব, হ্যাঁ। জন রাইডেনের নাম নিশ্চয়ই তোমরা অনেকেই শোনো নাই, বা তার রাইটিং অনেকে বলতে পারবে না সে কি লিখছে। কিন্তু জন মিল্টনের প্যারাডাইজ লস্টের নাম হয়তো তুমি আমার ক্লাসের আগে থেকেই জানো অনেক, শিওর না? স্যার তাহলে বোঝা গেল জন রাইডেন ওরফে কি বলো, শাহজাহান ওমর বীরুত্তম। বুঝছো বিষয়টা? আমি কি ক্লিয়ার করতে পারছি? জি স্যার, জেল থেকে বের হয়ে মনোনয়ন নিয়ে নিচ্ছি। ক্ষমতার লোকটা খুব খারাপ, মানে না, এটা শুধু শোনো, উনি মুক্তিযোদ্ধা, যোদ্ধাদেরকে এটা এটা নিয়ে আমাদের মন্তব্য করা উচিত না। কখনো এইভাবে পাবলিকলি কোনো কথা বলবা না। তুমি হইতে যে চাকর, তুমি সরকারের চাকর হইতেছো, তুমি বড় বড় কথা বলো। তুমি রাজনীতি হইতেছো, তুমি চাকরি প্রস্তুতি ছেড়ে তো অন্যান্য কথা বলো। এখানে মনে রাখা, গভর্নমেন্ট ডিজায়ার ইজ মাই ডিজায়ার। সরকারের চাওয়াটাই আমার চাওয়া। লাইনটা কি বলছি? গভর্নমেন্ট ডিজায়ার ইজ মাই ডিজায়ার। লেখা রেখো। কোন অ্যান্টি গভর্নমেন্ট কোন মনোভাব পোষণ করবে না, বলবো না, পাবলিক প্লেসে তো মোটেও না। তো এবার ক্লাসিক্যাল লিটারেচার বলতে প্রাচীন, তো এই প্রাচীন গ্রিক এবং রোমান সাহিত্যকে বোঝায়। কিন্তু নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের সাহিত্যিকরা ওই প্রাচীন গ্রিক এবং রোমান ট্রেডিশন ফলো করেছেন, কিন্তু দে ল্যাক দ্য অরিজিনালিটি অফ দোজ রাইটার্স। কিন্তু তারা ওই যে হুমার, ইলিয়াড, স্কাইলাস, সফোক্লিস, ওদের মতো অরিজিনাল রাইটার হয়ে উঠতে পারেননি বিধায় এদের নাম হয়ে গেল নিউ ক্লাসিক, ওরফে নিউ সোডো ক্লাসিক, অথবা ফলস ক্লাসিক, আর্টিফিশিয়াল ক্লাসিক। বলো, তারা কি অরিজিনাল ক্লাসিক নাকি আর্টিফিশিয়াল ক্লাসিক? এরা আর্টিফিশিয়াল কি গোল্ড নাকি ইমিটেশন? ইমিটেশন ইমিটেশন। স্লোগান অফ দিস এজ, আর্ট ফর আর্ট সেক, আর্ট ফর হিউম্যানিটি সেক। আমি বহুত আগেই গল্প বলছি, যেই সাহিত্যকর্ম রচনার পেছনে কোনো নৈতিক উদ্দেশ্য থাকে, এটার নাম কি? আর্ট ফর হিউম্যান সেক। আর রোমান্টিক যুগে কি আর্ট ফর হিউম্যান সেক ম্যান সেক্স ছিল, নাকি আর্ট ফর আর্ট সেক ছিল? না, আর্ট ফর আর্ট আর্ট ফর আর্ট সেক। সেক। আর্ট ফর আর্ট সেক তুমি বুঝাই বলবা, এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। বলেন যে বিউটিটা কি? বিউটি আমার কাছে, চরমনায়ের পীর সাহেবের কাছে, এরশাদ শিকদারের কাছে, শাহরুখ খানের কাছে কি একরকম হবে কিনা? না, না তাহলে স্যার। বোঝা গেল তিনি কোনো সরাসরি কোনো ইনস্ট্রাকশন দিয়েছেন তার কি লেখালেখির পেছনে কোনো এই বাক্যটার পেছনে কি কোনো নৈতিক উদ্দেশ্য ছিল যে এটা পইরা মানুষ খারাপ কাজ করা ছেড়ে দেবে, না, এটা করে মানুষ সন্দেহ করা ছেড়ে দেবে ওথেলোর মতো? না এটা স্যার। পরে মানুষ হ্যামলেটের মতো মনের দ্বিধা দ্বন্দ্ব বুইলা একটা সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত হবে, এমন কিছু বুঝাইছে? এটা আর্ট ফর আর্ট না, সেক, আশা করি বুঝতে পারছি। তুমি বলবা যে তাহলে রোমান্টিক যুগে যে জন কিটসের, সরি জন, আরে কি নাম বলো তো, ওই হি প্রেড বেস্ট টু লাভ বেস্ট, তাই না? Aristotle। তাহলে ওই তুমি বলবা তো ওইখানে তো উনি উপদেশ দিয়ে ফেলছে, তাহলে কি? হ্যাঁ, অবশ্যই রোমান্টিক বৈশিষ্ট্য খারিজ করছে উনি, বুঝছো না বিষয়টা? তাহলে ওইখানে রোমান্টিসিজমের ওই বৈশিষ্ট্যটা নাই, যেটা উপদেশ দিয়া, তো এটা রোমান্টিকদের বৈশিষ্ট্য না। কথা বুঝছো? ওকে, আসো তারপরে কি স্লোগান ক্লাসিজমের একটি, ওকে ওকে, এখানে আর আমার দেন এ নোভেল ইন দ্য ফর্ম অফ লেটার্স ইজ কল্ড এপিস্টোলারি নোভেল। বল, এপিস্টোলারি নোভেলটা কোনটা? এটা বাংলা কি বলা হয় এটাকে? পাত্র উপন্যাস। পত্র উপন্যাস।
পত্র উপন্যাস। পত্র উপন্যাস মানে কি? চিঠি লিখছে, চিঠিগুলো একসাথে করে পত্র হয়ে গেছে। বাংলা সাহিত্যে কোনো পত্র উপন্যাসের নাম বলতে পারবে কিনা? জি স্যার, পদ্মা কাজী নজরুল ইসলামের আছে। কি আছে এটা? বাঁধনহারা, তাই না? বাঁধনহারা। ওইখানে নুরু ছিল নায়ক, তাই না? ওই চিঠিগুলাই কিন্তু হয়েছে পত্র উপন্যাস। দাঁড়াও একটু বলতেছি, পত্র উপন্যাসের নিয়ে একটু বলতেছি। এরপরে রবি নজরুলেরও আছে। দ্য ন্যারেটর অফ এ নোভেল, রাইটার ইন দ্য থার্ড পার্সন ইজ কল্ড অমনিসেন্ট ন্যারেটর। ওকে, মনে রাখবো এপিস্টোলারি নোভেলটা খুব গুরুত্বপূর্ণ। এই মোবাইল ফোন, এই যে কমিউনিকেশন আসার কারণে একটা সাহিত্যকর্ম হারাই গেছে চিরতরে। এই ধরনের সাহিত্য আর লেখা হবে না। এটার নামটা কি বলো? পত্র। পত্র উপন্যাস, বুঝছো কিনা? কেন পত্র উপন্যাসটা মনে রাখবা? তুমি যদি আমরা যেই সিজনটাতে আসছি এখন, ওই সিজনের পৃথিবীটার কথা চিন্তা করে দেখো। 1660 থেকে 1798 সাল, খেয়াল করছো? এই সময়ের মধ্যে তুমি চিন্তা করো তো, উল্লেখযোগ্য ঘটনাগুলো দেখো। পলাশী যুদ্ধ হয়েছে ব্রিটিশ সাথে, তাহলে বোঝা গেল 1660 থেকে 1798 এমন একটা সিজনে আমরা আছি। পৃথিবীর মানুষ ট্রাভেলার হচ্ছেন, মানে পৃথিবী ভ্রমণ শুরু করছেন। এর আগে যতটা করেন নাই। ইবনে বতুতার আমলে, মেগাস্থেনিসিসের আমলে, তারপরে হিউয়ান সাং এর আমলে, হ্যাঁ, এত মানুষ দুই একজন কদাচিৎ ভ্রমণ করতো। কিন্তু এখন আমরা নিউ ক্লাসিক্যাল পিরিয়ডটাতে আসছি। এখন কি মানুষ দুই একজন ভ্রমণ করে নাকি দলে দলে ভ্রমণ করছে? শুধু ভ্রমণ করছে না, কলোনি গুলো প্রতিষ্ঠিত হচ্ছে। এক দেশ যে আরেক দেশ দখল করে ফেলতেছে, তাই না বলো? ব্যাপক হারে অনেক দূরের দেশ এর আগে প্রতিবেশী দেশ দখল করতো, এখন তুমি প্রতিবেশী দেশ দখল করতেছে না, অনেক দূরে দূরে যে দখল করতেছে। এই যে ইংল্যান্ড, ব্রিটিশরা এসে ভারতবর্ষ দখল করতেছে, নিউজিল্যান্ড, কানাডা দখল করছে, তাই না? লোকেরা কোথায় আছে এখন? মানুষ তাহলে ইংল্যান্ড থেকে আসলে কি প্লেনে করে চলে যেতে পারতেছে? আসলেই কি চলে যাওয়া সম্ভব? কানাডা, নিউজিল্যান্ড, ইংল্যান্ডে কি চলে যাওয়া সম্ভব? সম্ভব না। তাহলে মানুষ কি করে বলো? কি লিখতো? চিঠি লিখতো। পত্র। এবং দেখবা যে এই যে মানুষ এই জন্য তারা যাইতো, হ্যাঁ, ঘোড়ার গাড়িতে করে। এই যে এক দেশ থেকে আরেক যেতে কি ঘোড়ার গাড়িতে করে যাইতো নাকি বিমানে করে যাইতো? জাহাজে করে যাইতো। জাহাজে করে যাইতো। তাহলে দেখবা যে বারবার জাহাজ ডুবি হচ্ছে, জাহাজের গল্প অ্যাভেলেবেল তুমি পাইবা। এই পুরো যুগটাতে দেখবা যে জাহাজের গল্প আছে। যাত্রাপথের অন্যতম বাহন হলো কি বলো? জাহাজ। তো ফলে এই যে দেখবা যে আবেগ অনুভূতি গুলা মানে পত্র আকারেই বেশি উপস্থাপন হয়েছে। এই জন্য এপিস্টোলারি এখানে বেশি পাই আমরা। হ্যাঁ, ওকে। রেস্টোরেশন পিরিয়ড, এই সমস্ত ঘটনা আমরা জানি। রেস্টোরেশন অফ মনার্কি, এগুলো তোমরা ভালো করে জানছো। কমনওয়েলথ, এই যে 1660 সালে কমনওয়েলথ পিরিয়ডের রিচার্ড ক্রমওয়েলের পতনের পর লোকেরা ক্যারোলিন পিরিয়ডের রাজা চার্লস ফার্স্টের ছেলে চার্লস দ্য সেকেন্ড কে ইংল্যান্ডের ক্ষমতায় বসান, সিংহাসনে বসান, তাই না? ওকে, সেই দিনই ঘোষণা দিয়েছিল। ওকে, ইংল্যান্ডে দুইটা পলিটিক্যাল পার্টি, হুইগ এবং টোরি, এই যুগে গঠিত হয়। মনে রাখো, দুইটা বিখ্যাত ঐতিহ্যবাহী। হুইগ হলো রাজতন্ত্র বিরোধী, আর হলো টোরি হলো পার্লামেন্ট পন্থী। রয়্যাল সোসাইটি নাম শুনেছো? হ্যাভ ইউ হার্ড দ্য নেম রয়্যাল সোসাইটি? রয়্যাল সোসাইটির সদস্য কে ছিলেন? স্যার আইজাক নিউটন। এরিস্টটল না, আইজাক নিউটন। এরিস্টটল এখান থেকে কেন? এরিস্টটল হলো একাডেমি, লাইসিয়াম। আচ্ছা শোনো, ইয়াটা হলো দ্য রয়্যাল সোসাইটিতে হলো, মানে ধরো বাংলাদেশে যেমন ধরো, না বাংলাদেশে নাই, ধরো কোনটা বলতে পারি আমি, বাংলাদেশে যেমন ক্লাব গুলো আছে, যেমন ঢাকা ক্লাব, বিভিন্ন ক্লাব আছে না, তো ওইটাতে রয়্যাল সোসাইটিটা ওই ধরনেরই, কিন্তু এখানে ধনী লোকদের বসবাস ছিল না। মানে জ্ঞানের চর্চা করা হইতো, মানে সব মেধাবীরা মিলা ইয়ে করছে। এরকম পরে দেখবা যে সেভিয়ান সোসাইটি অনেকগুলো পাইবা, ফেবিয়ান সোসাইটি, রয়্যাল সোসাইটি। সাহিত্যিকরা মিলা আড্ডা দেয়, আড্ডা দিয়ে, যেমন বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব, ধরো 5-7 জন সাহিত্যিক একসাথে এক জায়গায় আড্ডা দিতেন। এরকম এই যে বাংলা কি কি জানি কিসের একটা দোকান ছিল, ওই দোকানের মধ্যে বসে সবাই আড্ডা দিত, বাংলা বড় বড় সাহিত্যিকরা। কল্লোল যুগ সৃষ্টি হয়েছিল, যারা আছে কল্লোল যুগটা সৃষ্টি হয়েছে ওই যে, আরে বিউটি বোর্ডিং এ বসে আড্ডা দিত, তাই না? 30 শতকে। তাই না? তাহলে দেখো এরকম আর কি সোসাইটিটা রয়েছে। গ্লোরিয়াস রেভলিউশনের মধ্যে ব্রিটেনের গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। ওকে, সমস্যা না। বিল অফ রাইটস,
বিল অফ রাইটস হলো অ্যাডপ্টেড ইন ইংলিশ। বিল অফ রাইটস রেস্ট্রিক্টেড দ্য পাওয়ার অফ মনার্ক এন্ড এনহ্যান্স দ্য পাওয়ার অফ পার্লামেন্ট। আচ্ছা বলো, বিল অফ রাইটস নাম শুনছো কিনা? হোয়াট ডু ইউ মিন বাই বিল অফ রাইটস বলো। বিল অফ রাইটস মানবাধিকারের কিছু, ওই যে মানবাধিকার নিয়ে আমরা কথা বলি, বলো মানবাধিকারের প্রথম সনদ কোনটা? Magna Carta. ম্যাগনা কার্টা। আরো দুইজন থাকলে বলো, মানবাধিকারের প্রথম প্রথম দলিল কোনটা? স্যার ম্যাগনা কার্টাই তো। মা দাঁড়াও, কই আমার বাংলা লিখতে পারতেছি না কেন? স্যার F12 মানবাধিকার, মানবাধিকার, হ্যাঁ মানবাধিকারের সংজ্ঞা। হ্যাঁ, মানবাধিকার লিখে গুগলে সার্চ দিয়ে তুমি এই অংশটা পড়বা। সাইরাস সিলিন্ডার হলো প্রথম যেটা প্রথম বিশ্বের মানবাধিকার এটা দাবি, কিন্তু এটা এখন পর্যন্ত বিদ্যমান নাই আর কি। এখন পর্যন্ত বিদ্যমান যেটা আছে, মানবাধিকার প্রধান ভিত্তি স্থাপিত হয়েছিল যে প্রথম পূর্ণাঙ্গ লিখিত সংবিধান, হ্যাঁ, মদিনা সনদ। এখন আমি একটু নিয়ে আসছি জন্য, এরপরে হলো ম্যাগনা কার্টা। ম্যাগনা কার্টা কত সালে পড়ছো? 1215 সালের 15ই জুন। 1215 সালে। হ্যাঁ 15ই জুন, তাই না? ওকে, মানে সবাই রাষ্ট্রীয় আইন মেনে চলবে, আইনের বিরুদ্ধে কেউ না। পিটিশন অফ রাইটস, বিল অফ রাইটস, বুঝছো বিষয়টা? তাহলে এখন আমি তোমারে বললাম, তাহলে মানবাধিকার নিয়ে কথা বলতে গেলে আমরা সাইরাস সিলিন্ডারের কথা প্রথমে আসি, কিন্তু সাইরাস সিলিন্ডারের ডকুমেন্ট গুলো বর্তমানে নাই, কিন্তু এটাকে প্রথম এখনো পর্যন্ত টিকে আছে এবং লিখিতভাবে টিকে আছে কোনটা বলো? মদিনা সনদ। মদিনা সনদ সবার একবার হলো ধারণা নেওয়া উচিত, যে কোনো ধর্মের থাকো। আমি বলে রাখি, মদিনা সনদের কয়েকটা ধারা বলো সনদে, একটু এর উপরে শোনো তো। একজন পড়ো, কুইক পড়ো না। সনদে স্বাক্ষরকারী সকল সম্প্রদায় একটি সাধারণ জাতি গঠন করবে এবং সব সম্প্রদায় সমান নাগরিক অধিকার ভোগ করবে। সব নাগরিক পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে। কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না। নাগরিকদের অধিকার ও নিরাপত্তার ব্যবস্থা রাষ্ট্র নিশ্চিত করবে। সকল প্রকার রক্তক্ষয়, হত্যা ও ধর্ষণ নিষিদ্ধ। কোনো লোক ব্যক্তিগত অপরাধ করলে তা ব্যক্তিগত অপরাধ হিসেবেই বিবেচিত হবে। তার কারণে অপরাধীর সম্প্রদায়কে দায়ী করা যাবে না। দুর্বল ও অসহায়দের সর্বতোভাবে সাহায্য সহযোগিতা করতে হবে। তাহলে এটা আমি একটু তোমার অপ্রাসঙ্গিক হলো, আমি এখানে তোমার আলোচনাটা নিয়ে আসলাম। ভাইবাতে অনেক সময় জিজ্ঞেস করে আমাদের বলে যে বাংলাদেশটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এখানে এখানে তুমি কতটুকু সাপোর্ট করো, বা ধরো একটু তোমার যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ছো, চিটং ইউনিভার্সিটিতে পড়ছো, হ্যাঁ, যদি ডাউট করে বাড়ি সাতক্ষীরা, নোয়াখালী, সাতকানিয়া এরকম, হ্যাঁ, পাবনায়, সাথিয়ায় এরকম কিছু যে চিহ্নিত এলাকায় আছে, জিজ্ঞেস করতে পারে ভাইবাতে। তখন বলবা যে বাংলাদেশের সংবিধানের যে মূলনীতিগুলা, ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা তো ওই যে দেখো, সনদের স্বাক্ষর করে সকল সম্প্রদায়, সাধারণ জনগণ এবং সব সম্প্রদায় সমান নাগরিক অধিকার ভোগ করবে, এটা বাংলাদেশের সাংবিধানিক। মদিনা সনদ দিয়া যে প্রধানমন্ত্রী বলছিল যে দেশ চলবে, এটাই মানে সব নাগরিক পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে। বাংলা সংবিধানে কি এই কথা জীবনে শুনছো কিছু? সংবিধানে বাংলাদেশে এই ধরনের কথা লেখা আছে? জি স্যার। ধর্মনিরপেক্ষতা কেউ কেউ কারো ধর্মে কি করবে না বলো? হস্তক্ষেপ করবে না। হস্তক্ষেপ। কুমিল্লাতে একবার ওই যে একটা ঘটনা ঘটছিল, মূর্তির পায়ের মধ্যে কোরআন শরীফ রাখছে। কে রাখছে এটা পরে একটা পাগল মুসলিমে রাখছে, এটা প্রমাণিত হয়েছে। কিন্তু উত্তেজিত জনতা এটা নিয়ে কি করছিল মনে আছে তোমাদের? সম্প্রদায়ের উপর আঘাত হচ্ছে স্যার। পুরো দুর্গাপূজাটারে নষ্ট করছে। তুমি মনে রেখো যে কোন লোক ব্যক্তিগতভাবে অপরাধ করলে, আমি ধরে নিলাম, যদিও এটা হিন্দু লোক করে নাই, পায়ের উপর মূর্তি রাখে নাই, তাহলে ধরে নিলাম একজন হিন্দু ব্যক্তি নিয়ে পায়ের উপর রাখছে, এই জন্য শাস্তি কি পুরো অপরাধ সম্প্রদায়ের হবে না ওই লোকের হবে? ওই লোকের। ওই লোকের
যারা যারা এই দুর্গাপূজা বন্ধের সাথে জড়িত ছিল তারা মানে মোহাম্মদ ইসলামের আদর্শের বিরোধী কাজ করছে। এরা মুসলিম, প্রকৃত মুসলিম না। বুঝছো বিষয়টা? এরা রাজনৈতিক ফায়দার মুসলিম। আমি কি আমার বক্তব্যটা আমি কেন নিয়ে আসছি বুঝছো তোমরা? জি স্যার। জি স্যার। নবী বলছে কি, আর তুমি যে দুর্গাপূজা বন্ধ করে দিতেছো, সংকুচিত করতেছো, মানে কত মানে বড় হয়ে গেছো, তাই না? নবীর ইসলামের মূল শিক্ষাটা দেখবা যে উদার অসাম্প্রদায়িকতা। অসাম্প্রদায়িকতা মিন্স মানে তুমি তোমারটা পালন করবে, আমি আমারটা পালন করব। তোমারে পালন করতে, তুমি তোমারটা পালন করতে, আমি সর্বতোভাবে সহযোগিতা করতে পারবো। এই জন্য সবাই মানবাধিকারে ঢুকে মদিনা সনদটা পড়াইবা, তাহলে সে সঠিক ইসলাম বুঝবে। ওকে, হাওয়েভার তাহলে ম্যাগনা কার্টারও আগে, ম্যাগনা কার্টা বলো, বিল অফ রাইটসও আগে বলো, আর যা বলো সবকিছুর আগে কি বলো? মদিনা জন মিল্টন, এপিক পোয়েট, তিনি লিখছেন মহাকাব্যের কবি। তোমরা কিন্তু নোট করে রেখো, মানবাধিকার নিয়ে যে প্যাটার্ন গুলো আছে এগুলো নিয়ে পড়াশোনা করো। তাকে রেনেসাঁ যুগের সর্বশেষ মহান কবি বলা হয়। তাকে এত কিছু দরকার নেই আমার, ছোটবেলা থেকে কিন্তু চোখের দৃষ্টিতে সমস্যা ছিল। পরে ওই যে গণতন্ত্রে বিশ্বাসী মিল্টনের কিছু লেখা রাজদ্রোহ হিসেবে বিবেচনা করে রাজা দ্বিতীয় চার্লস তাকে কি করছিলেন বলো? কিছুদিন বন্ধ করে কিছুদিন কি করছেন? কারাগারে নিক্ষেপ করবে। নিক্ষেপ করেন। এই সময় তিনি পুরোপুরি ভাবে অন্ধ হয়ে যান। তুমি এই গল্পগুলো আশা করি আমার কাছ থেকে শুনছো। 1660 সালে রাজতন্ত্র পুনঃস্থাপিত হইলো, মনে আছে কিনা? রাজতন্ত্র পুনঃস্থাপিত হওয়া, এই লাইনটার ব্যাখ্যা তো তোমার ইতিহাস জানা আছে, তাই না? তো রাজতন্ত্র হারাইছিল কত সালে, কেউ বলতে পারবা? 49-এ। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তাহলে 1649 সালে রাজতন্ত্র হারাই গেছিল। পরে ওই যে রাজারে হত্যা করা হয়েছিল, চার্লস দা ফার্স্টকে। হ্যাঁ, পরে পিউরিটানদের উপর, পিউরিটান মনে রাখবা। আমি পিউরিটান শব্দটা একটু ব্যাখ্যা করে রাখি। পিউরিটান কারা একটু ধরো। এরা আবার একটু আমার দিকে দেখো। পিউরিটান মানে হলো যে খ্রিস্টান ধর্মের যে শাখাটা, মনে রাখবা। যারা ভ্যাটিকান সিটির পোপকে অনুসরণ করেন তাদেরকে কিনা কিনা বলা হয় ক্যাথলিক। ক্যাথলিক। আর যারা এই যে মনে রাখবা পোপ এবং যাজকেরা ওই সময়ে এত বেশি পরিমাণে অনাচার অবিচার শুরু করছেন। হ্যাঁ, এই অনাচার, পোপ যাজকদের অনাচার অবিচারের বিরুদ্ধে যারা প্রোটেস্ট করেছেন, জার্মানির মার্টিন লুথার, সুইজারল্যান্ডের ক্যালভিন, জিংলি, ওনারা যেহেতু প্রোটেস্ট করেছেন, ওদের প্রোটেস্টকারীদেরকে বলা হয় কি? প্রোটেস্ট্যান্ট। মনে রাখবা, প্রোটেস্ট যারা করেছে তাদের মধ্যে, প্রোটেস্ট্যান্টদের মধ্যে একটা কি আছে বলো? প্রোটেস্ট্যান্টদের মধ্যে কি আছে? একটা কট্টরপন্থী গ্রুপ আছে। কট্টরপন্থী গ্রুপ, যে উই আর দ্য পিওর ফলোয়ার অফ বাইবেল, ওদেরকে বলা হয় পিউরিটান। বুঝছো? ওরা রাজতন্ত্র বিরোধী, ওরা আবার একটু গণতন্ত্রপন্থী। তো ফলে এই হলো বিষয়। এমনকি মৃত ক্রমওয়েলের কঙ্কালকে কফিন থেকে তুলে ফাঁসিতে ঝুলানো হয়েছিল, এগুলো তোমার সব জানা আছে। মিল্টন তাই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, সেটা বলাই বাহুল্য। কবি অ্যান্ড্রু মার্ভেল রাজ দরবারের সাথে দফা রফা করে। তাহলে বুঝছো কি? তাহলে লোভিং শব্দটা কি আমরা নতুন পাই নাকি? লোভিং আছে না? লোভিং করে অনেক কিছু করা যায়, তাই না? লোভিং, এই যে ততদিনে কোনো মতে ওই যে অ্যান্ড্রু মার্ভেল নাম শুনছো তো জীবনে কোনোদিন? জি স্যার। কবিতার নাম কি? টু হিজ কয় মিস্ট্রেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজ দরবারের সাথে রফা করে মিল্টনের প্রাণ বাঁচান। মিল্টন যদি মৃত্যুদণ্ড পাইতেন তাহলে আমরা অন্তত পক্ষে প্যারাডাইস লস্ট পাইতাম না। হ্যাঁ, আচ্ছা, এখন একটু বলে রাখি তোমারে, দুইটা মহাকাব্য লিখছে। আচ্ছা, এরপরে উল্লেখ জীবনের এই পর্বটাতে যখন তিনি এই প্যারাডাইস লস্ট লিখেন, অন্ধ হয়ে গেছেন, তিনি তার ওয়াইফের সাথে মানে এই যে দুর্বিষহ সময়টা তো কাটাচ্ছেন, ফলে তার পারিবারিক কেওস একটা অন্যরকম, অন্য ধরনের, অন্যতম তার ইয়ে হয়ে দাঁড়াইছিল। তার পারিবারিক কেওজের মূল কারণটা ছিল অর্থকষ্ট। কারণ ধরো জেলখানায় ছিল, কোনো আয় ইনকাম ছিল না, পরে যখন বের হয়েছে তারপরে সংসার চালাতে পারতেছিল না। হ্যাঁ, তখনই তো ওই যে অভাব যখন কোথা দিয়ে না আসে, দরজা দিয়ে ঢুকে, ভালোবাসা তখন কোন দিক দিয়ে যায়? জানালা দিয়ে পালায়। হ্যাঁ, তো ইয়ারে বলছিল যে মিল্টন যখন প্রায় অন্ধ, জেলখান থেকে বের হয়েছেন, তখন মিল্টনের এক বন্ধু এসে বলছিল যে মিল্টন, আর জানালা না থাকলে
হুম, জানালা না থাকলে মানে ছাদ বাস্টে বেরোবে আর কি। হ্যাঁ, তোমার কি হলো, মিল্টন এসে বলছে ইউর ওয়াইফ লুকস মানে ইয়াং, বিউটিফুল, এনার্জেটিক, মানে খুব এরকম হ্যান্ডসাম লাগতেছে, তুমিও তোমার বয়সের ছাপ পড়লেও তোমার ওয়াইফ তো অনেক অ্যাজ লাইক অ্যাজ রোজ, এরকম বললো। হ্যাঁ, তখন মিল্টন কি বললেন? মিল্টন বললেন যে ভাই তুমি ইউ আর রাইট, আমার ওয়াইফ ফুলের গোলাপের মতোই, তবে গোলাপের মধ্যে যে আহ, আমি কিভাবে বুঝছি সে গোলাপ, কারণ গোলাপের মধ্যে যে কাঁটা আছে সেটা কিন্তু এই কাঁটা দেখে আমি বুঝতে পারছি যে সে কি বলো। আমি তো অন্ধ, আমি গোলাপ দেখি না, কিন্তু আমি দেখছি কি বলো, কাটা। কাটা। কাঁটা দেখে বুঝছি যে এটা কি বলো, গোলাপ। গোলাপ। মানে আমার ওয়াইফ সুন্দর, কিন্তু আমি তো আর দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি কি বলো, কাটা। কাঁটা দেখে বুঝতে পারতেছি যে এটা ইটস গোলাপ। তো এই জন্যই উম আমি দ্বারা একটু ভিন্ন প্রসঙ্গের আমি বলে রাখি, আহ, ধর্ম আমাদেরকে অনেক বেশি আমি গ্রামারের ক্লাসে তোমাদেরকে মোটিভেট করছিলাম, আমাদেরকে ধনী হওয়া প্রমোট করে নাকি দরিদ্র থাকাকে প্রমোট করে বলছিলাম? ধনী। ধনী হওয়া, ধনী হওয়া। কারণ হ্যাঁ, কেউ ভিন্ন মত আছো নাকি? কারণ না ধর্মের স্যার, যে ধনী হওয়া। হ্যাঁ, প্রত্যেকটা মূলনীতি, ধর্মের যে মূলনীতি গুলো আছে, নামাজ রোজা, এরপরে কালিমা, নামাজ রোজা, এই তিনটা ছাড়া জাকাত হজ, এই দুইটা পবিত্রতম ইবাদতের জন্য অনেক টাকা পয়সা লাগবে। অর্থাৎ কোন একজন মানুষ যদি ফকির মিসকিন এভারেজ মধ্যবিত্ত হয়, সে ধর্মকে পরিপূর্ণভাবে পালন করতে পারবে না। ইসলামের যে 5টা খুঁটি বলো, তার জন্য খুঁটি হবে 3টা। আমি কি ঠিক বলছি না ভুল বলছি বলো? জি স্যার। হম অতএব টাকা পয়সা ইনকাম করবা। আমরা গ্রামারের ক্লাসে লাইনটা পড়ছিলাম, দ্য রিচ আর নট অফেন হ্যাপি, এই কথা আমরা কি পড়েছিলাম? জি স্যার। আমরা এটা এটা রিচ এটা আর কি অলওয়েজ পড়তে বলছি? হ্যাপি। হ্যাঁ, না না, স্যার। অলওয়েজ না, আমরা বলছি দ্য রিচ আর ওফেন হ্যাপি, ধনীরা প্রায় জি কি স্যার, হয় বলো? সরি। হ্যাঁ, দ্য পুয়ার ওফেন, অলওয়েজ না, অলওয়েজ বলবা না, ওফেন সাফার, দরিদ্ররাই বেশি কি করে বলো, কষ্ট ভোগ করে। তো আহ, উম, এই জন্য বিয়ে শাদী করার আগে যারা ছেলেরা আছো, নিজেদের মধ্যে একটা ইয়া তৈরি করতে হবে, কি বলো, এবিলিটি। হ্যাঁ, ওকে। তারপরে হলো, এবার আসো, তো এই জন মিল্টনের ব্যক্তিগত জীবন পড়লা, এখন কারাগার থেকে বের হয়ে তিনি এই অমর মহাকাব্য লিখলেন প্যারাডাইজ লস্ট আর প্যারাডাইজ রিগেইন। এখন তোমার আমি বলতে চাই, এই দুইটার মধ্যে তুমি কোনটার নাম বেশি শুনছো, বা তোমার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়? প্যারাডাইস প্যারাডাইস লস্ট। আচ্ছা, একটা কথা তোমার বলে রাখি, দেখাও, যদি তুমি সাহিত্যের মানদণ্ড বিশ্লেষণ করো, প্যারাডাইজ লস্ট কে দিবা 99 100-এ, আর প্যারাডাইজ রিগেইন কে দিবা 20 আউট অফ 100। 100-তে কত দিবা বলো? 20। আর একটা দিবা 100-তে 99। তবু আমরা প্যারাডাইজ রিগেইন্ড এর কেউ সমালোচনা করে না। এবার বলো কেন করে না? প্যারাডাইজ লস্ট লেখার পরে, প্যারাডাইজ লস্টের মধ্যে কবি যেই মানে আলো ছড়িয়েছেন, যেভাবে কিংবদন্তি হয়েছেন, প্যারাডাইজ লস্ট লেখার পরে প্যারাডাইজ রিগেইন্ড এর মধ্যে আমরা দেখি তিনি সমাজ, পরিবার, টাকা পয়সার অভাবে, অর্থ কষ্টে, রাজনৈতিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে একজন জীর্ণ শীর্ণ বিবর্ণ কবি। তিনি যে ধীরে ধীরে মানে কি হয়ে যাচ্ছেন বলো, বিলীন হয়ে যাচ্ছেন। তার বিলীন হওয়ার ছাপ আমরা কোথায় পাই বলো? প্যারাডাইস রিগেন। প্যারাডাইস রিগেন্ড। অতএব এখানে আমরা দেখতেছি একজন কবি ধীরে ধীরে নিঃস্ব হয়ে যাচ্ছেন, তিনি চারিদিক দিয়ে তিনি নিঃস্ব হয়ে যাচ্ছেন। এজন্য আমরা সম্মানের কারণে প্যারাডাইস রিগেন্ডের কি করা হয় না বলো, ত্রুটি বিচ্ছুতি গুলা আলোচনা করা হয় না, আলোচনা করা হয় না, সমালোচনা করা হয় না। বুঝছো? কারণ আমরা দেখি যে একজন মানুষ আর পারছেন না, মানে তিনি এক নম্বরে হলো চরম অর্থকষ্টে আছেন, শারীরিক ভাবে একদম বিধ্বস্ত। এবং ইতিমধ্যে তো প্যারাডাইজ লস্টও কিন্তু তিনি লিখেন নাই, কারণ তার লেখার মতো সক্ষমতা ছিল না, কারণ ইতিমধ্যে তার
চোখ পুরোপুরি অন্ধ হয়ে গেছে, তাহলে লিখছে কি তিনি বলছেন, বলার পরে তার কন্যা শুনে শুনে লিখছে। ওকে, তো স্যার ঠিক আছে। তো প্যারাডাইস লস্টের গল্পটা একটু বলবেন স্যার, হ্যাঁ হ্যাঁ একটু বলবো, সারসংক্ষেপ। আসতেছি। হ্যাঁ, তো মনে রাখবা যে ধর্ম, মনে রাখবা বাইবেল, সরি, ধর্মকে কেন্দ্র করে, যেমন আমাদের প্রত্যেকটা ইয়াতে দেখবা ধর্মকে কেন্দ্র করে সাহিত্য কালজয়ী হয়েছে। যেমন ধরো আমাদের মধ্যযুগে শ্রীকৃষ্ণ কীর্তন যেগুলো, বা ধরো মধ্যযুগে যে ইয়াগুলো আছে, কি বলো, মধ্যযুগীয় যে রচনাগুলো আছে, কি নির্ভর বলো তো একটু? ধর্ম নির্ভর। বা আমাদের প্রাচীন এই যে তর্যাপদ বলো, এগুলো তো গজল, তাই না? এক ধরনের গজল, মানে ওকে, মানে ধর্মকে গানের কেন্দ্র করে। সংকলন। হ্যাঁ, গানের সংকলন, কিন্তু এক ধরনের ধর্মীয় ও, ইয়েও আছে এখানে কিছু কিছু ক্ষেত্রে পদের জি মধ্যে। স্যার, ধর্ম নির্ভর স্যার, হ্যাঁ, ও আচ্ছা, ধর্ম গোষ্ঠী নির্ভর। কেন্দ্রিক। প্রাচীন মধ্যযুগ পুরাটাই ধর্ম নির্ভর। মনে রাখবা ইংরেজি সাহিত্যে, খুব মনোযোগ শোনো, বাইবেলকে কেন্দ্র করে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড লিটারেরি ওয়ার্ক, মানে ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স পেয়েছে এরকম কয়েকটা সাহিত্যকর্ম যদি বলো, তাহলে তিনটা আঙ্গুল তুলে তিনটা বলবা ধর্মকে কেন্দ্র করে। অর্থাৎ আমি যদি বললাম কোরআন শরীফকে কেন্দ্র করে, কোরআনের কোনো একটা ইয়াকে কেন্দ্র করে কালজয়ী হয়েছে, এমন একটা বলো তো কোরআনিক গল্পকে কেন্দ্র করে বাংলা সাহিত্যে কালজয়ী, বলতে পারবা? স্যার বিষাদ সিন্ধুর। হম, বিশ্বাস সিন্ধু কোরআনের, বিষাদ বিশ্বাস সিন্ধু। সিন্ধু কোরআনের গল্প। ইউসুফ জুলেখা স্যার। ইউসুফ জুলেখা। হ্যাঁ, এরপরে আরো আর আর আছে কিনা বলো? যাক, এরকম থাকতে পারে। হ্যাঁ, অনেকে দাম পারা টাম্পার অনুবাদ করছে, মানে হাওয়েভার। তো মানে এই যে তো বাইবেলকে কেন্দ্র করে গ্রন্থ লেখা হয়েছে, তিনটা গ্রন্থ পৃথিবীর সার্বজনীনতা লাভ করছে। এক নম্বরে বলো দান্তে দ্য ডিভাইন কমেডি। কি বললাম? দান্তে দ্য ডিভাইন কমেডি। দুই নম্বরে বলো মিল্টনের প্যারাডাইজ লস্ট। বলো মিল্টনের কি? প্যারাডাইস লস্ট। একটু পরে পড়বা জন বানিয়ানের জেলখানায় বসে লিখছিল পিলগ্রিমস প্রোগ্রেস। এগুলা ধর্মীয় সীমাবদ্ধতা, বাইবেলের সীমাবদ্ধতা, মানে অর্থাৎ একটা ধর্মীয় জনগোষ্ঠীর সীমাবদ্ধতা ছাড়া পৃথিবীর সব মানুষ, সকল লোকের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। ধর্ম বাইবেলকে কেন্দ্র করে লেখা কয়টা গ্রন্থের নাম বললাম? তিনটা। কি কি? দান্তের দ্য ডিভাইন কমেডি, হ্যাঁ, তারপরে কি স্বর্গ নরকের ভ্রমণ, হ্যাঁ, এরপরে প্যারাডাইজ লস্ট, আরেকটা কি বলো? তো প্যারাডাইজ লস্ট হলো বাইবেলের কয়টা অংশ বলছিলাম বলো? দুইটা, একটা হলো তাওরাত আর একটা হলো ইনজিল। তাওরাত জাবুর একসাথে, আর ইনজিল হলো একসাথে। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। মনে রাখবা ওল্ড টেস্টামেন্টের মধ্য থেকেই এটা নেয়া, মানে গল্পের উদ্ধৃতিটা। মনে রাখবা তাওরাতের সাথে ওল্ড টেস্টামেন্টের সাথে কিসের মিল আছে একটু বলবা? কোন ধর্মগ্রন্থের মধ্যে মিল আছে বেশি? ইসলাম, মানে কোরআনের অনেক বর্ণনা তাওরাতের বর্ণনা কাছাকাছি আছে, তাই না? মানে সিমিলারিটি আছে। অর্থাৎ সিমিলারিটি বলতে মানে ঘটনার গুলা, মানে কি বলো, মানে যদি তুমি ক্রনোলজিক্যালি বলো ওই ঘটনার পরের ঘটনা কি আছে, কি হয়েছে, এরকম মিল পাইবা। এবং ইহুদি ধর্মের সাথে মুসলমানদের একেবারেই সবচেয়ে বেশি সাদৃশ্য আছে। মুসা আলাহিস সাল্লামের শরীয়ত ইসলামের উপর অনেক বেশি প্রভাব ফেলছে। এখন তোমার কি বললাম, ওই যে বাইবেলের মধ্যে কোরআনের বর্ণনা, বাইবেলের বর্ণনা প্রায় সেম। মানে এই যে ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, স্রষ্টা যখন বললেন যে আমি পৃথিবীতে কি পাঠাইতে চাই বলো? খলিফা, তাই না? বললো যে প্রতিনিধিত্বকারী। হ্যাঁ, খলিফা পাঠাইতে চাই। তখন বলছে যে কালু আতাজালু, আপনি পাঠাবেন, এরা মারামারি করবে, নির্বাচনী সহিংসতা করবে, এই কাদা ছড়াছড়ি করবে, পরনিন্দা করবে, এগুলো করেন না। তখন বললো যে আমি যা জানি তোমরা তা জানো না, ইন্নি আলামু মা লা তাআলামুন। তারপরে আদম আলাইহিস সালামকে বানাইছেন, বানানোর পরে ওই যে মাটি কি দিয়ে বানাবেন, যে বিভিন্ন গল্পগুলো আছে যে যে মাটি কাকে নিয়ে আসে, জিব্রাইল বিভিন্ন ফেরেশতারা আসছে, মাটি নিতে পারে নাই, মাটি দেনে বলছো আমি দেবো না, পরে আজরাইল জোর করে নিয়ে আসছে, মাটি বললো যে সে অবাধ্য হবে, অর্থাৎ মাটি দিতে চাচ্ছিল না, তো আজরাইল জোর করে নিয়ে আসছিল। আদম আলাহিস সালামকে বানানো হলো 60 ফুট লম্বা। তারপরে হ্যাঁ, তারপরে হ্যাঁ, রু দেওয়া হয়েছে। তারপরে সব ফেরেশতাদেরকে বললো যে সিজদা করো, সবাই সিজদা করছে, হ্যাঁ, একজন সিজদা করে নাই। কে? শয়তান। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করেছে।
এরপরে না এই শয়তানটা কি করলো, একদম পুরা ও বহুত চেষ্টা চেষ্টা করছে তাকে, কিন্তু এসে বলে যে আমি আগুনের তৈরি, আমি হইলাম মুআল্লিমুল মালাইকা, আমি সব ফেরেশতাদের উস্তাদ, আমি মাটির তৈরি, কেন ইয়াকে ইয়া করবো। তার মধ্যে দম্ভ আসলো, অহংকার আসলো, ফলে তাকে দল বল সহ ধাক্কা দিয়ে পৃথিবী স্বর্গ থেকে বের করে দেওয়া হয়েছে। বাইবেলের বর্ণনার মধ্যে তাকে যখন স্বর্গ থেকে বের করে দেয় মানে নরকে ফেলা, তখন নরক থেকে ঝাঁপ দিয়ে লাফ দিয়ে তার দলবল নিয়ে উঠে বললেন এই লাইনটা, কি বলছে বলো? কি বলছে? ইট ইজ better to reign in hell than ইট ইজ বেটার serve টু in রেইন ইন হেল heaven. দেন সার্ভ ইন হেভেন। স্বর্গে দাসত্ব করার চেয়ে নরকে রাজত্ব করার শ্রেয়। এটা এন্টিথিসিসের উদাহরণ, কেমনে বুঝছো কিনা বলো তো? এন্টিথিসিস কিভাবে? Sir, hell and heaven. হেল এন্ড হেভেন। এরপরে হলো হ্যাঁ ট্রেন, রাজত্ব করা। আর সার্ভ মানে কি বলো? সেবা করা। হ্যাঁ সেবা করা। রাজত্ব, একজন রাজা আর একটা হলো সেবক, তাই না? তাহলে স্বর্গ, তাহলে বিষয়টা বুঝতে গেলে এন্টিথিসিস, পরস্পর বিরোধী শব্দাবলী, লাভ এন্ড হেট, হেভেন এন্ড আর্থ, হেভেন এন্ড হেল, তাই না? রেইন এন্ড সার্ভ, ভালো মন্দ, দা কুমড়া, হ্যাঁ সাপে নেউলে পড়ছিল ওই দিন। ওকে, তারপরে তো যাক, পরে যেহেতু শয়তান তো অনেক ক্ষমতা নিছে যে স্রষ্টার কাছ থেকে, যে যেহেতু আমি সবকিছুই এত এত এই পৃথিবীতে কোনো জায়গা তো আর নাই, আমি তো এখানে সেজদা দেই নাই, হ্যাঁ। তো মনে রাখবো, শয়তান সৃষ্টির যদি উৎসটা তুমি জানো, যে মানুষের ইমিডিয়েট আগের জাতি ছিল জিন, আল্লাহ সব জিনকে মানে হত্যা করার জন্য ফেরেশতা পাঠাইলেন, ওদের অবাধ্যতার কারণে সব পুরো সবাইকে হত্যা করছে, কিন্তু একজনের রেখে দিছে, মায়া লাগছে খুব। এই ওরপরে এই জিনটাকে নিয়ে গেছে আল্লাহর কাছে। এরপরে সে ধীরে 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 ফেরেশতাদের কি বলো, মানে সবচেয়ে বড় স্বনামধন্য কি হয়ে গেছে বলো, শ্রেষ্ঠ ইবাদত বন্দেগী করার জিন হয়ে গেছে, তাই না? ফেরেশতাদের উপরে তার পজিশন চলে গেছে। তারপরে যখন আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলা হলো, তখন কি বলো, তখন কি করছে, সব অবাধ্যতা করছিল। আবার স্বর্গে যাওয়ার পরে সে স্রষ্টার কাছ থেকে ক্ষমতা নিলেন যে মানুষের রন্ধ্রে রন্ধ্রে যেন কি করতে পারে, সে প্রবেশ করতে পারে, সে আমৃত্যু, সে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, এরকম ধরনের ক্ষমতা নিছে। নেওয়ার পরে এরপরে এখন শয়তান আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইয়া কোথায় রাখছেন বলো? জান্নাত। জান্নাতের মধ্যে রাখছেন। এরপরে বলছে যে আদম আলাইহিস তাহলে সালামকে, শয়তান কি জিন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত? জিন জিন জিন, শয়তান কিন্তু জিন, হ্যাঁ। এরপরে হলো মানে মানুষ জাতির ইমিডিয়েট আগের জাতি ছিল, শয়তান কিন্তু জিন। তারপরে হলো কি তারপরে কি বললাম, তোমার স্বর্গে রাখছে আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে বাঁকা হাড় থেকে। এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলছেন কি জানো, মানে নারীরা কোন হাড় থেকে তৈরি বলো, সোজা হাড় না কি বাঁকা হাড়? বাঁকাহার এই জন্য জোর করে সোজা করতে গেলে কি হবে বলো? ভেঙে যাবে। ভেঙে যাবে। ভেঙে যাবে। হ্যাঁ, বুঝাইয়া আস্তে আস্তে, মানে আনলে যদি কারোর এরকম বাঁকাই থাকে, তুমি মনে করো যে বাঁকাই, সোজা করার দরকার নাই, ঠিক আছে? এমনি বাঁকা রেখে চালাও, ওকে। জোরাজোরি করে ইয়ে করা যাবে না, কোমল ভাবে যদি সোজা হইলে হবে, নাইলে পিঠে সোজা করা যাবে না। ওকে, তারপরে শোনো, বলছে যে তোমরা সবকিছু খাও, কুলু ওয়াশরাবু, মানে তোমরা যা দুইজন মিলে খাও দাও ফুর্তি করো, কিন্তু কোন কি করবে না বলো, একটা একটা ওই ফল গাছটা খাবে না। এই ফলের নাম আহ আমরা বিভিন্ন জন বলি, কিন্তু কোরআনের মধ্যে এই ফলের নাম নাই। ধরো এজ অ্যাপল ট্রি, এটা অনেকে আপেল অনুমান করেন, গন্ধম গন্ধক বলেন বা, ফলের কথা বলে থাকে। কিন্তু বলো এটা কি কোনো কোরআনে আছে? এটা বানাই দিছি আমরা, তাই না? এটা অনুমিত একটা কথা যে কি হইতে পারে ফলটা, যাই একটা ফল। তারপরে বলছে যে এখন শয়তান কি করছে, শয়তান তো ঘুরতেছে যে যার কারণে আমি কি করতেছি বলো, মানে ধ্বংস, মানে পৃথিবী স্বর্গচ্যুত হয়েছি, তাকেও আমি রেহাই দেব না। তো এরপরে শয়তান বিভিন্ন অনেক কিছু ভাবে স্বর্গে ঢুকার চেষ্টা করছে, শেষ পর্যন্ত সাপের মুখে করে কিন্তু ঢুকছে, এই জন্য সাপের মুখ নাকি বিষাক্ত। তারপরে ঢুকার পরে এরপর প্রথমে কাকে পাইছে বলো, অ্যাডাম অর ইভ, হাওয়া আলাইহিস সালামকে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে সে তো একদম পুরা সালমান এফ রহমানের সুরত ধরছে, মানে একদম পুরা বুজুর্গ লোকের সুরত ধরে। তারপরে যে বললো যে খালাম্মা, এই যে আপনার এই যে আপেল, এই যে গাছের ফলটা, বলছে এই ফলটা কেন আল্লাহ নিষেধ করছে বলো, খাইতে নিষেধ করছিল কেন? বলছে এটা খেলে আজীবন কি করবেন বলো, থাকবেন,
কোথায় থাকবেন? স্বর্গে। তারপরে প্রথমে এই হাওয়া আলাইহিস সালাম কি করেছেন বলো? ফলটা খেয়ে ফেলেছেন পুরাটা। তারপরেই তো তার বিভিন্ন প্রতিক্রিয়া শুরু হলো, যে হেভেনলি যে বৈশিষ্ট্যগুলো সব কাপড় চোপড় টোপড় যা আছে সব উড়ে টুড়ে চলে যাচ্ছিল, এবং ইতিমধ্যে তিনি এই ফলটা নিয়ে গেলেন কোথায়? আদম আলাইহিস সালামের কাছে যাই বলেন যে আঙ্কেল এই যে এটা খান, খাইলে সারা জীবন ব্যস্ত থাকবেন। আন্টিও খাইছে। এই যে এই পুরুষ মানুষ কিন্তু নারীদের রেফারেন্স দিলে খুব বেশি প্রভাবিত হয়, যেমন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম হয়েছিলেন। হম। আর হাওয়া আলাইহিস সালাম খেয়েছেন শুনে তিনি কিন্তু খাইছেন, খাওয়ার পরে তার মনে পড়ছে অর্ধেক খাওয়ার পরে, আর এটা তো নিষিদ্ধ ফল। সাথে সাথে তিনি খক করলেন। খক করার পরে দেখো এখানে একটা কি, এখানে কিছু দেখতে পাও কিনা? ভোকাল কর্ড। এটা কি ভোকাল কর্ড না, এটাকে ইংলিশে কি বলা হয় বলো? অ্যাডামস অ্যাপল। অনেক খক করার কারণে এই আপেল এখানে আটকে গেছে, তারপরে টাইনা টুইনা বের করছেন, কিন্তু লাভ নাই। হচ্ছে এখানে যে একটা আটকা পড়ছে, এই জন্য পুরুষের কি আছে বলো? অ্যাডামস অ্যাপল আছে। মেয়েরা একটু চেক করে দেখো তোমার অ্যাডামস অ্যাপল আছে কিনা, এখানে কিছু আছে? নাই, এটা কিন্তু থাকে না, কারণ পুরো আপেল খাই ফেললে থাকবে কেমনে? ঠিক আছে কিনা? তারপরে এটা কিন্তু সৃষ্টির নিদর্শন। পুরুষের কাছে কোনো কথা বললে দেখবা, হ্যাঁ এটা জানতাম না তো স্যার। হ্যাঁ, পুরুষের কাছে আপেল খাইয়ে লাইছে পুরোটা, আর কোনো এখানে আর এই জন্য পুরুষের কাছে কথা বললে না, সে বলার আগে ভাবে, তার এখানে কিন্তু আটকায়, বুঝছো? সে চিন্তা করে। কিন্তু কোনো মহিলা নারীদের কাছে কথা বললে কি বলো? যেমনি কথা সে ইয়ে করছে, ঠিক এইভাবে অবিকল আরো কয়েক লাইন বাড়াইয়া সে কি করবে বলো? মানুষের কাছে বর্ণনা করবে, কারণ তার মাঝখানে কি নাই বলো? অ্যাডামস অ্যাপল। স্যার কাহিনী এখানে স্যার। হ্যাঁ, অ্যাডামস অ্যাপল নাই। হ্যাঁ স্যার হোয়াট এ স্পেশাল ক্যারেক্টার স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। তারপরে ধপাস, একদম পুরা, একদম পুরা ধাক্কা দিয়ে মানে একদম পুরা স্বর্গীয় সব বৈশিষ্ট্য আসমান থেকে ফালানো হয়েছে। এই যে ফালাই দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে আদম আলাইহিস সালাম পড়ে গেছেন এখানে। অনুমান করা, মনে রাখবে এটা ইতিহাস ধর্ম মিলে বলতেছি, কোন ধর্ম দিয়ে এটা তুমি এটা প্রমাণ করতে পারবো না, সরি টু সে। আদম আলাইহিস সালামকে ফেলছে কোথায়? কোন ধরনের কোরআনিক বর্ণনা তো নাই, অতএব মনে করা হয় যে এইখানে ফেলছে। এটা কোন জায়গায় বলো? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা। এটাকে বলা হয় অ্যাডামস পিক। কিন্তু মনে রাখবে আমরা আমরা মনে করি এটা আদম আলাইহিস সালামের সাথে জড়িত। উম ইহুদি মুসলিম খ্রিস্টানরা অনুমান করেন, আবার হিন্দুরা মনে করেন এখানে রাবণের সাথে কোনো গল্প জড়িত আছে। হ্যাঁ, তারপরে বৌদ্ধরা এরকম তারা মানে নিজের মতো করে ইয়া করে আর কি। হ্যাঁ, আচ্ছা। এই হলো আদম আলাইহিস সালামকে ফেলছে, আর হাওয়া আলাইহিস সালামকে কোথায় ফেলছে জানো কিনা? এটাকে বলা হেজাজ। হোয়াট ডু ইউ মিন বাই হেজাজ? হেজাজ বুঝছো কিনা? হেজাজ মানে কি? ওয়েস্টার্ন পার্ট অফ সৌদি আরবিয়া। সৌদি আরবের পশ্চিম দিকের 4টা বিখ্যাত অঞ্চলকে বলা হয় হেজাজ। তাবুক, ইয়ানবু, মদিনা, মক্কা, জেদ্দা, এই 5টা অঞ্চলকে বলা হয় কি বলো? হেজাজ। মানে মোট কথা হলো যে কিসের পশ্চিমাঞ্চল বলো সৌদি আরবে। তাহলে হেজাজের কোন একটা জায়গায় কোথায় কাকে ফেলা হয়েছিল বলো? কাকে ফেলা হয়েছিল? হাওয়া আলাইহিস সালামকে। তাহলে একজন হলো শ্রীলঙ্কায়, অনেক দূরে শ্রীলঙ্কা, আরেকজন কোথায় বলো? হেজাজ, মানে এই অঞ্চলে সৌদি আরবের মধ্যে। তারপরে অনেক বছর হাঁটাহাঁটির পরে, অনেক বছর আমি পথ হাঁটিতেছি স্যার এটা পৃথিবীর লোহিত পরে। সাগরের পাশে না? হ্যাঁ হ্যাঁ, লুইত সাগরের পাশে, হ্যাঁ, রেড সি। এই তুমি ধরো মক্কা থেকে মদিনা যদি যাও না, বাস দিয়ে যাইতে গেলে দেখবা যে এই মানে রেড সিতে পড়বা। হুম। আচ্ছা, তারপরে কি এই হাঁটতে 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 কোথায় আসছে জানো? কোথায় এসে দেখা হয়েছে বলো? কয় তারিখে দেখা হয়েছিল? এই শ্রীলঙ্কা থেকে হাঁটা শুরু করছে, ঘুরতে ঘুরতে পৃথিবীতে। হ্যাঁ, আবার বললাম ইতিহাস। ঘুরতে 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 এইখানে এখানে যেমনি লম্বা লম্বা পা ছিল, 60 ফুট লম্বা, কি চারটিখানি বিষয় ধরে নাও যে এরকম। হ্যাঁ, 60 ফুট লম্বা ধরো, যেমনি যেমনি আসছে এটা তো আর। ওকে। এরপরে হাওয়া আলাইহিস সালাম ঘুরতে 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 অনেক বছর কাটাকাটি করার পরে কোথায় আসছেন বলো? মক্কাতে। মক্কাতে আসছেন। আইসা মক্কায় এই কাবা ঘর থেকে তোমার এই তো কত কিলোমিটার উত্তর দিকে গেলে এইখানে একটা জিলহজ মাসের 9 তারিখ, এটাকে বলা হয় আরাফাতের পাহাড়, মানে আরাফাতের দিন, জাবালে আরাফা। আরাফা মানে হলো আইন রাফাহা। আরাফা মানে হলো আরাফাত বলো না, আরাফা মানে হলো পরিচয়, বুঝছো কিনা?
এই দুজনের সাথে সাক্ষাৎ হয়েছে, কার কার সাথে বলো? হাওয়া আলাইহিসসালাম এবং আদম আদম আলাইহিসসালাম। এবং হাওয়া দেখবা যে আলাইহিস এই আরাফার এই যে তুমি যে সৌদি আরবে গেলেই দেখবা যে এই পর্বতে সবাই যায়, এখানে একটা মনুমেন্টও আছে, সবাই যায় ওইখানে। আমি তো যেয়ে দেখেছি মানুষ এই দেখবা যে কাপ্তাইতে গেলে দেখবা যে লাভ পয়েন্ট আছে, ওইখানে গিয়ে তালা ঝুলাই আসে। খেয়াল করছো তোমরা কেউ গেলে? তালা ঝুলাই আসে, সুতলি বাইদে আসে। শাহ মাকদুমের দরবার বিভিন্ন জায়গাতে গেলে এই অমুক তমুকের নাম আল্লাহ অমুকের সাথে আমার মিলাই দিয়ে নিশ্চয় তালা ফুদিয়া তালা আটকাই দিছে, তাই না? সত্যি বাইদে আসে, হ্যাঁ। এরপরে হীরক আমাদের শোনো না, স্কুলের বেঞ্চ গুলার মধ্যে A+Z Y+B N S+N এরকম লেখা থাকে না স্কুলের ইয়েগুলোর মধ্যে, স্কুল কলেজের? জি জি স্যার স্যার এটাও লেখা থাকে স্যার। আরাফা বাথরুমের দরজা জাবালে আরাফার মধ্যে গেলে তো দেখবা যে সবাই মার্কার পেন নিয়ে যাইতেছে, নিয়া S+N শহীদুল প্লাস নেহা লিখে আসতেছে। ঠিক আছে, মানে সবাই ধারণা মানে মানুষের দেখো সৌদি আরব ওইখানে যাওয়ার পরে কিন্তু ভ্রান্ত বিশ্বাসের কি নাই বলো, কোনো ইয়া নাই তো। কেন বলছে যে এখানে আদম আলাইসালাম হাওয়া আলাইসালাম যেহেতু একসাথে হয়েছেন, তাহলে কি বলো উম ওইখানে মনে হয় কিছু একটা নাম টাম লিখে আসলে মিলা যাবে। তারপরে তো গল্পের সমাপনীটা কি আসলাম, ও এখানে আসছে মিশন এই জন্য 9 জিলহজ। আমরা ওই যে হজের আগের দিন মনে রাখো, আরাফার দিন কিন্তু শ্রেষ্ঠ দিন, হ্যাঁ, ইয়মে আরাফা একদম ঈদের দিনের মতো। তো রোজা টোজা রাখা হয় না, এই তাহলে এই এরপরে এই আরাফার ময়দান, এরপরের ঘটনা কি? ওনারা এখানে সাক্ষাৎ করছেন, পরবর্তীতে আজকের বাস্তবতা কি? আমরা আজকে জুমে ক্লাস করতেছি, মানে সাক্ষাতের পরবর্তী ঘটনা কি বলো? আমাদের আজকের লিটারেচারের ক্লাস নাকি বলো, এক্সপ্লোশন তাই না? নাকি এছাড়া মানে ওই ওই দেখা সাক্ষাৎ না হইলে আমাদের ক্লাস আজকে আর পোস্টপন হয়তো, লিটারেচার ক্লাস করতে পারতা? আমরাই তো থাকতাম। আচ্ছা আচ্ছা শেষ তাহলে ক্লাস, তাহলে আমাদের এই ক্লাস হওয়ার মনে রাখবা সব কিছুর জন্য দায়ী কে বলো? সব রেসপন্সিবিলিটি গোস টু কি বলো? আদম হাওয়া। হ্যাঁ হ্যাঁ, এখানে আপনারা কেন আসছেন? আর দুনিয়ার অন্য কানাডা চলে যেতে পারেন নাই? ওকে, হ্যাঁ শয়তান। হ্যাঁ। তাহলে এবার এখন বলবা যে তাহলে প্যারাডাইজ লস্ট থেকে আপনি কি পাইছেন, আমাদেরকে কি শিখাইলেন? এই তাহলে পরীক্ষার প্রশ্ন চলে আসো। এবার একটা উত্তর নাও। শয়তান যখন ভুল কাজ করছে, তখন আল্লাহ তাকে কোথায় ফেলছেন বলো? জাহান্নামে। মানুষ যখন ভুল কাজ করছে, মানুষকে কোথায় ফেললেন? জাহান্নামে, নাকি তাকে উদ্ধারের জন্য, তাকে তার প্যারাডাইজ রিগেইন করার জন্য আবার পৃথিবীতে পাঠাইছেন? অর্থাৎ সে যদি আবার নিজেকে শুধরায়, তাহলে হারিয়ে যাওয়া লস্ট প্যারাডাইজ উইল বি রিগেইনড। হারিয়ে যাওয়া স্বর্গ কি হবে বলো? পুনরুদ্ধার হবে স্যার। বলে এবার বলো, প্যারাডাইজ লস্টের মূল থিমটা হলো, প্যারাডাইজ লস্টের মূল থিম কি বলো? টু জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু ম্যান, মানুষের প্রতি স্রষ্টার দৃষ্টিভঙ্গি প্রকাশ। মনে রাখবে এটা অর্থাৎ আল্লাহ এটা দিয়ে বুঝাইলেন আল্লাহ মানুষের বিচার কিভাবে করে থাকেন। প্যারাডাইজ লস্ট দিয়ে তিনি কি বুঝাইলেন? তিনি বুঝাইলেন মানুষ যদি, শয়তান ভুল করছে তাকে না জানাই বলছে, মানুষ যদি কোনো ভুল কাজ করে, স্রষ্টা তাকে সরাসরি শাস্তি দেন না, তাকে কি করার সুযোগ দেন? শুধরানোর সুযোগ দেন। সরি বলার সুযোগ দেন, অনুতপ্ত হওয়ার সুযোগ দেন। যদি অনুতপ্ত হয়, সরি বলে কোথায় পাঠানো হবে আবার? হ্যাভেন। বুঝতে পারছি প্যারাডাইজ লস্টের মূল থিমটা? এবার বলো, পরীক্ষা এটাই বারবার আসে, 2বার পরীক্ষা আসছে, 16তম 32তম বুধবার পরীক্ষা আসছে। বলো প্যারাডাইজ লস্টের মূল থিম কি? টু জাস্টিফাই দ্য ওয়েজ অফ ম্যান টু গড নাকি গড টু ম্যান? আগে ম্যান নাকি আগে গড? আগে গড। আগে গড পরে ম্যান, মনে রেখো, ভুলো না কিন্তু এটা। তো এই হলো আমাদের বিষয়। তাহলে আমি কি প্যারাডাইজ লস্ট বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। ওকে, ডান। তারপরে যাই হোক, আর প্যারাডাইজ রিগেইন তো আমি বললাম, এর আবার স্বর্গ পুনরুদ্ধার, কিন্তু এখানে মানে ওই সেই জৌলসটা তার ছিল না। ওকে। তারপরে উনার একটা বিখ্যাত, উনার বন্ধু মারা গেছিল, মারা যাওয়ার পরে এই উনার বিশ্ববিদ্যালয়ে একসাথে পড়াশোনা করতো, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে, উনার বন্ধু নাম হলো এডওয়ার্ড কিং।
ওই কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে আসার সময় কি করছিল জানো, উনার বাড়ি বন্ধুর মানে এডওয়ার্ডের আমার যতটুকু মনে পড়ে, বহুত আগে পড়ছিলাম, এডওয়ার্ড কিং না বাড়ি মনে হয় যে তোমার এই ওয়েলস টোয়েলস এর দিকে ছিল। তো ছুটি শেষে যখন তিনি কোথায় ফিরতেছে বলো, ইউনিভার্সিটিতে আবার ফিরতেছে, তখন এই জাহাজ ডুবিতে মারা গেছেন। কে বলো? তার বন্ধু। কার বন্ধু? মিল্টনের। জন মিল্টন। জন মিল্টনের লেখা। তখন তিনি লাইসিদাস নামে একটা ইয়া লিখছেন, হ্যাঁ। পরে সং অন শেক্সপিয়র, শেক্সপিয়র নিয়ে তিনি এলিজি লিখছেন। এলিজি মানে শোকক গাথা, শোকগীতি। মনে রাখবে বাংলা সাহিত্যের প্রথম সার্থক শোকক গাথার নাম কিন্তু প্রভাবতী সম্ভাষণ, তাই না? আর ইংরেজি সাহিত্যে অন্যতম সার্থক এলিজির নাম হলো লাইসিদাস। কিন্তু এর আগে আমরা একটা পড়ছি অ্যাস্ট্রোফেল। বলতো অ্যাস্ট্রোফেল কে কাকে নিয়ে লিখছিলেন অ্যাস্ট্রোফেলটা? স্যার ফিলিপ সিডনিকে নিয়ে লিখেছেন। ফিলিপ সিডনির মৃত্যুতে কে লিখছেন? এডমান্ড স্পেন্সার, তাই না? তাহলে আমরা লাইসিদাস নামে আর একটা ইয়া পেলাম। এর আগে কিন্তু আমরা পড়ছি পাইছি অ্যাডোনিস কার মৃত্যুতে কে লিখছো? তার বিখ্যাত কাব্যনাট্যের নাম স্যামসন এগনিস্টিস। নায়কের নাম স্যামসন এগনিস্টিস। নায়কের নাম অনুসারে কেউ যে আনমিউট করে আবার মিউট করে ফেলো। স্যামসন এগনিস্টিস তার বিখ্যাত, এটা ভুলো না, এটা মনে রেখো। মিল্টনের অন্যতম পোয়েটিক ড্রামার নাম হলো স্যামসন এগনিস্টিস। স্যামসন এগনিস্টিস, ঠিক আছে? স্যামসন এগনিস্টিস, ওকে। তারপরে ওকে, অফ এডুকেশন। পরে এরোপাজেটিকা। এরোপ্যাজেটিকা, এরোপ্যাজেটিকা হলো একটু মিল্টন একটু পড়ে শোনাও। মিল্টন ইতালি থাকা অবস্থায় ইংল্যান্ড থেকে খবর এলো দেশে যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে। তিনি একটু খেয়াল করে দেখো, দাঁড়াও দাঁড়াও, বোঝার চেষ্টা করো। যুদ্ধের সম্ভাবনা মিন্স, যুদ্ধের সম্ভাবনাটা মানে কি? আচ্ছা, কে যে আনমিউট করে রাখো এবং প্রচুর সাউন্ড হচ্ছে, অনলি ওয়ান। আমি বলি কে যে কার মানে অটোমেটিক্যালি আনমিউট হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। একটু দেখো তো কার আনমিউট হচ্ছে। ইংল্যান্ডে আচ্ছা, মিল্টন ইতালি থাকা অবস্থায় ইংল্যান্ড থেকে খবর এলো যে দেশের যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে। এটা কোন সাল হইতে পারে? তুমি অনুমান করতে পারতেছো? স্যার 1200। না, কেন 1200 হবে? আর রাজার হত্যা করেছিল কত সালে বলো? 49 সালে। হ্যাঁ হ্যাঁ, 49 সালে, 1649 সালে। ওই যে বললাম না, পার্লামেন্ট পন্থী আর রাজতন্ত্রপন্থীদের মধ্যে কি ছিল বলো? সংঘাত। হ্যাঁ, পার্লামেন্ট পন্থীদের নাম কি বলো? রাউন্ড হেডস। আর গণতন্ত্রপন্থী হলো যে, সরি, পার্লামেন্ট আর রাজতন্ত্রপন্থী ছিল ক্যাভালিয়ার। ক্যাভালিয়ার এবং রাউন্ড হেডদের মধ্যে সংঘাত। এই সংঘাতে কার প্রাণ গেছে বলো? কাকে হত্যা করা হয়েছে? রাজার ছেলে তো পালিয়ে যাই ইয়া করছেন, আত্মরক্ষা করছেন। এখন শুনো তো, এখন এই যে আমরা যে বিষয়টা দেখলাম, দেখো তো, এই মানে অর্থাৎ ইংল্যান্ডের মধ্যে যুদ্ধের ঘনঘটা চলতেছে। তখন তিনি আসলেন, আসার পরে এবার অস্ত্রের পরিবর্তে তিনি মানে সৈনিক হিসেবে ঘোষণা দিলেন। কিন্তু অস্ত্র নিছেন কোনটা বলো? বন্দুক নাকি কলম? কলম। এই 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 এরোপাজেটিকা গ্রন্থের মধ্যে তিনি কিসের গুরুত্ব উপস্থাপন করেছেন বলো? গদ্যের। এই গদ্যের, মানুষের বাক স্বাধীনতা, যে আমি স্বাধীন মানুষ। ওই বাংলাদেশের যে সংকটে আমরা ভুগি, সরি বাংলাদেশ না, ধরো ইথিওপিয়া, উগান্ডা। হ্যাঁ, উত্তর কোরিয়া, উগান্ডা। বাংলাদেশে তো আমরা স্বাধীন গণতান্ত্রিক দেশ। উত্তর কোরিয়া, উত্তর কোরিয়াতে মানুষ যে সমস্যাটায় ভোগে, বুঝছো কিনা, সেই সমস্যাটা এইটা নিয়ে বুঝেছেন যে আমি নিজের মনের কথাটা বুঝে প্রকাশ করতে পারি না। এটা এটা তুমি লিবিয়াতে মানুষ, লিবিয়া কিন্তু লিবিয়ার কিন্তু সবই দিছিল লিবিয়ার গাদ্দাফি, কিন্তু তবু কেন তার সাথে ইয়ে করছেন বলো? মানুষ ভিট্রি করছেন কেন বলো? শুধু মানুষ চাই যে আমি আমি কথাটা বলতে চাই। তুমি আমার অনেক কিছু খাওয়াও, আমার অনেক অপমান করো, অপদস্থ করো, খাওয়াইতেছো, আদর করতেছো, কিন্তু আমি চাই যে প্রোটেস্ট করি। এইটা নিয়ে তিনি বুঝিয়ে বলছেন যে মানুষের সবকিছু হরণ করে যদি তুমি তার বাক স্বাধীনতা দাও, তবু মানুষ সন্তুষ্ট থাকবে। কথা বলছো কিনা? ওই এরোপাজেটিকা গ্রন্থটার মধ্যে বলছে তুমি তার সর্বস্ব নিয়ে দাও, তোমার সব সুযোগ সুবিধা ইয়া করতে দাও, কিন্তু তাকে কি বলতে দাও? কথা বলতে দাও, প্রোটেস্ট করতে দাও। দেখবো যে সে তোমার আনুগত্য মানবে। ওকে, এরোপাজেটিকা, হ্যাঁ, কার লেখা বলো?
তো ফলে অ্যারোপাজিটিকে যেহেতু লিখছে, এটা এটা বলো তো স্বাভাবিকভাবে কার বিরুদ্ধে যাওয়ার কথা? রাজার। কিম জং উনের বিরুদ্ধে যাওয়ার কথা। ফলাফল যা হওয়ার হয়েছে তুমি তো বুঝছোই, তাই না? ইট ইজ বেটার টু রেন ইন হেল দেন সার্ভ ইন হেভেন। আর তার একটা বিখ্যাত ইয়ে ছিল যে চাইল্ডহুড শোজ দ্য ম্যান অ্যাজ মর্নিং শোজ দ্য ডে। তার বিখ্যাত উক্তি মানে সকালে সূর্য দেখে যেমন দিবস দিনটাকে অনুমান করা যায়, বাল্যকাল দেখেও কাকে অনুমান করা যায় বলো? মানুষের প্রতিচ্ছবি, মহৎ মানুষের বড়, প্রতিচ্ছবি। মানে মানুষ সে বড় হইলে কি হবে? সকালবেলা সূর্য দেখলে যেমন দিনটা অনুমান করা যায়, বাল্যকাল দেখলেও তার সে বড় হয়ে যে একটা কিছু হবে এটা একটা অনুমান করা যায়। ডেথ ইজ দ্য গোল্ডেন কি দ্যাট ওপেন্স দ্য প্লেস অফ ইটার্নিটি। হ্যাঁ, মৃত্যু, মানুষ মারা গেলেই তো শেষ, এরপরে মানুষ মারা গেলে তো আর মারা যাবে না, ফলে একটা অমরত্ব মানে অসীম জগতে সে চলে যাবে, অসীম জগতের মেহমান হবে। জন মিল্টনের এডুকেশনের সংজ্ঞাটা আমার খুব হৃদয়ে ধরছে। মনে রাখবা যে এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড এন্ড সোল। কি সাংঘাতিক কথা! এটা ব্যাখ্যা করার আগে বলে রাখি, মনে রাখবা দেয়ার আর টু টাইপস অফ এপিক। এপিক কয় ধরনের বলো? দুই ধরনের। কি কি? প্রাইমারি আর সেকেন্ডারি। যেটা প্রথমে লিখিত ছিল না, পরে লিখিত হয়েছে, এটা প্রাইমারি এপিক, যেমন ইলিয়াড ওডিসি। আর প্রথম থেকে যেটা লিখিত ছিল এটার নাম হলো সেকেন্ডারি এপিক। বুঝছো কিনা? বলবো যে ইলিয়াড ওডিসি কি লেখা হয় নাই? না না, হুমার বইলা গেছেন, লেখা হয় নাই, উনি মারা যাওয়ার 600 বছর পরে লেখা হয়েছে। বুঝছো কিনা? আবার বললাম প্রাইমারি এপিকটা কিন্তু প্রথম দিকে লেখা হয়নি। মনে রাখবা আগে লিটারেচার ছিল ওরাল। বলবা যে ওরাল হলে পরবর্তীতে কিভাবে লেখা হয়েছে। তোমার হাদিস সংকলনের ইতিহাস জানো কিনা? হাদিস সংকলনের ইতিহাস, তুমি ধরো মোহাম্মদ ইসলামের ইন্তেকালের প্রায় 250-300 বছর পরে কি লেখা শুরু হয়েছে বলো? হাদিস। এবং মানে ইমাম বুখারী শরীফের যে হাদিসগুলো আছে, 40 জন রাবী ধরো মানে অবিকল একই রকম বলছেন, মোহাম্মদ ইসলাম আঙ্গুল তুলে এইভাবে বলছেন। এইভাবে অবিকল যদি সবার বর্ণনা এক না হইতো তাহলে তিনি গ্রহণ করতেন না। তো ফলে শ্রুতিধর ছিল ওই সময়। তো ইলিয়াড ওডিসিও হুমার কিন্তু লিখে যান নাই, তিনি তো অন্ধ ছিলেন, তিনি লেখা যান নাই, লেখালেখির প্রবর্তন তখন ছিল না। বছরের পর বছর মানুষের এই যে লোকমুখে প্রচলিত ছিল, তারপরে লেখা হয়েছে। এগুলো হলো প্রাইমারি এপিক। হ্যাঁ, এডুকেশনের সংজ্ঞা যে জন মিল্টন দিয়েছেন, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড এন্ড সোল। শিক্ষার আমি প্রথমে বলছি হোয়াট ইজ দ্য এটিমোলজিক্যাল মিনিং অর লিটারারি মিনিং অফ, কি বলো, লেক্সিকোগ্রাফিক্যাল মিনিং অফ এডুকেশন। এডুকেশন শব্দের আবিধানিক অর্থটা কি? কে বলতে পারবা? এডুকেশন মানে? কিছু শিখা। না, এডুকেশন মানে শেখা না। লার্নিং ওর শেখা, এডুকেশন শেখা। বলো এডুকেশন শব্দের আবিধানিক অর্থ কি? প্রাতিষ্ঠানিক শিখা। কেউ দেখো তো এডুকেশন তাই কি লেখা আছে কিনা। এডুকেশন মিন্স দেখে সার্চ তো কি লেখা আসে, চেষ্টা করে দেখো। এডুকেশন মানে হলো, এডুকেশন শব্দটা মূলত আসছে টু চেঞ্জ, চেঞ্জ থেকে আসছে, পরিবর্তন করা। এডুকের মানে চেঞ্জ করা। দেখা যাচ্ছে হ্যাঁ, শিক্ষা। ওই ওই এইভাবে না, মানে আবিধানিক ভাবে গুগলে সার্চ দিলে পাইবা। বলো টু চেঞ্জ। এডুকেশন মানে হলো টু চেঞ্জ দ্য বিহেভিয়ার অফ, একটু খাতায় লিখে রাখো ফোকাস করে। আমি গ্রামার ক্লাসে বলছিলাম কিন্তু জানি না। এডুকেশন মিন্স টু চেঞ্জ দ্য বিহেভিয়ার অফ হিউম্যান নেচার পজিটিভলি এন্ড পার্মানেন্টলি। লিখে রাখো তাড়াতাড়ি। এডুকেশন মিন্স টু চেঞ্জ দ্য বিহেভিয়ার অফ হিউম্যান নেচার। স্যার আরেকবার বলেন। Education means to change the nature of human behavior. Maybe এটা। To change the behavior of human nature. তাহলে শিক্ষা দর্শনে এডুকেশন এবং লার্নিং দুইটা টার্ম মনে রাখবা। শিক্ষা দর্শনে এডুকেশন এবং লার্নিং মানে যা শিখি তাই হলো লার্নিং, আর এডুকেশনটা একটু একটু ভিন্ন কিছু। এডুকেশন মানে হলো শেখার সাথে সাথে, আমি জানলাম যে গীবত করা ঠিক না,
গীবত খাওয়া মানে হলো মৃত ভাইয়ের গোশত খাওয়ার শামিল। তাহলে আমি এরপরে গীবত করা, এটা এটা আমি আই এম লার্নেড পার্সন, কিন্তু আমি গীবত করা ছেড়ে দিলাম, এটা কি বলো? এডুকেটেড পারসন। এডুকেশন এডুকেশন এডুকেটেড পার্সন। বুঝছো কিনা? এটা হলো মানে শিক্ষা দর্শনের মধ্যে এডুকেশন এবং লার্নিং এর মধ্যে এই পার্থক্যটা আছে। তাহলে এডুকেশন মিনস টু চেঞ্জ দ্য বিহেভিয়ার হিউম্যান, মানুষের আমি যা জানি তার সাথে সাথে আমি নিজের এলিমিনেট করাই, আমি আলোকিত করা। হ্যাঁ, আর জন মিল্টন যেটা বলছেন এটা এডুকেশন অসাধারণ। স্যার, এডুকেশন মিনস টু চেঞ্জ দ্য বিহেভিয়ার অফ হিউম্যান নেচার, পরে কি কিছু বলছিলেন? পজিটিভলি এন্ড পার্মানেন্টলি, মনে রাখবা এই পরিবর্তনটা স্থায়ী হবে এবং ইতিবাচক হবে। শোনো, লার্নিং আর এডুকেশনের মধ্যে যদি শিক্ষা, লার্নিং অর্থ শিক্ষা, এডুকেশন অর্থ শিক্ষা, দুইটার মধ্যে পার্থক্য আছে কিন্তু। ধরো আমি আমি আছে না, চাবি কিভাবে নকল করতে হয় এটা শিখছি শিখা, অথবা ধর দোলন দে হেয়ার, ধর আমি কিভাবে সুন্দর করে পকেটে হাত দিয়ে পকেটটা আস্তে করে কাইটা টাকা নিয়ে যায়, এই বিদ্যাটা আমি শিখছি। এটা কি লার্নিং না এডুকেশন সেটা বলো? লার্নিং মে বি পজিটিভ এন্ড নেগেটিভ বোথ। বুঝছো কিনা? এই যে আমরা লিটারেচার শিখতেছি, লার্নিংটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, কিন্তু এডুকেশনটা কি বলো? পজিটিভ। অলওয়েজ পজিটিভ। অলওয়েজ পজিটিভ। হ্যাঁ, এডুকেশন ইজ দ্য এই জন্য পজিটিভ, মানুষের আচরণ, লেখা রাখো, আচরণের স্থায়ী এবং ইতিবাচক পরিবর্তনকে শিক্ষা বলা হয়। কি লিখছো বাংলাটা একটু পরে শোনো। মানুষের আচরণগত পরিবর্তনকে শিক্ষা বলা হয়। আচরণগত পরিবর্তন যদি বলো, তাহলে আচরণগত পরিবর্তন হলে আমি আগে চুরি করতাম না, এখন চুরি করি, আমার আচরণের পরিবর্তন হয়েছে, এটা শিক্ষা। হ্যাঁ, সাময়িক আর আগে ঘুষ খাইতাম না, এখন ঘুষ খাই, এটা হলো আমার আচরণের পরিবর্তন হয়েছে, এটার নাম শিক্ষা। ইতিবাচক না নেতিবাচক? মানুষের আচরণের ইতিবাচক এবং স্থায়ী পরিবর্তনকে শিক্ষা বলা হয়। মানুষের আচরণের, এটাই শিক্ষার সংজ্ঞা, মানুষের আচরণের ইতিবাচক এবং স্থায়ী পরিবর্তনকে শিক্ষা বলা হয়। ঠিক আছে কিনা? এডুকেশন মিনস টু চেঞ্জ দ্য পজিটিভ বিহেভিয়ার অফ হিউম্যান নেচার পজিটিভলি এন্ড পার্মানেন্টলি। ওকে, জন মিল্টন বলছে যে তুমি যে পড়াশোনা করতেছো, জ্ঞান অর্জন করতেছো, লিটারেচার এত পড়তেছো, 3 জায়গায় উন্নতি ঘটলে তুমি সুস্বাস্থ্যের অধিকারী হইবা। এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড, তুমি পরিষ্কার পরিচ্ছন্ন, নিট এন্ড ক্লিন, দেখলে মনে হবে যেন একটা পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তি, দেখলে অফিসার মনে হবে। হ্যাঁ, গায়ের রং যাই হোক, ইট ডাজন্ট ম্যাটার, তুমি দেখলে মনে হবে যে স্বাস্থ্যবান, মোটামুটি একটু দেখো স্মার্ট অফিসার। একদম হিংলা কৃষক আয় দেখবো এরকম অফিসারের সংখ্যা কম, প্রেজেন্টেবল না, দেখবো যে মিডিয়ার সামনেও নিয়ে আসে না, কথা যিনি বলেন মোটামুটি স্মার্ট, তার দেখতে শুনতে মানানসই। তাহলে মনে রাখবা যে সুস্বাস্থ্যের অধিকারী হবেন, মনটা থাকবে বিশাল বড়, মনের উন্নতি ঘটাবে। হ্যাঁ, মনের উন্নয়ন ঘটাবে, ন্যারো মাইন্ডেড হবে না, সবকিছুতে নেতিবাচকতা খুঁজে বের করবে না, অ্যান্ড সোল আত্মিক বিশুদ্ধতা বের করবে। মন থাকবে প্রচন্ড বড়। এই 3টা জায়গায় তুমি যদি পড়াশোনা করতেছো, এই যে অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলছো না, এই 3 জায়গায় ইমপ্রুভ করতেছো কিনা দেখো। তুমি দেহগত ভাবে সাউন্ড বডি ইন সাউন্ড মাইন্ড, এর এডুকেশন এরিস্টটলের মতে, সুস্থ দেহ সুস্থ মন, এটা কিন্তু ইয়াটা। আর মনটা বড় কিনা দেখো সবকিছুতে। ধরো আমি দেখছি যে কারিকুলাম নিয়ে আমাদের যে শিক্ষার একটা মানে প্রচন্ড মানে বিপজ্জনক একটা চিন্তাধারা আমাদের মধ্যে তৈরি করছে, আমি খুব অবাক হই। যেমন ধরো ফেসবুকে ঢুকলেই দেখি কি কি শিক্ষার কারিকুলাম নিয়ে ট্রল। এটা হলো ওই যে তোমারে বলছি, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে 10টা হয়েছে ক্রিটিক্যাল অ্যানালাইসিস, তুমি এক গাদা বিরুদ্ধে বলতেছো, এক গাদা পক্ষে বলতেছো, কিন্তু মাঝখানে যে অ্যানালিটিক্যাল এবিলিটিটা, এটা এই চর্চা থেকে আমরা একদমই দূরে। সে ওই যে ফ্রান্সিস বেকন যেটা বলছে যে ডোন্ট স্মিয়ার দ্য মোল উইথ হোল স্কিন, বলছে যে আমরা কি কাজ করি, 2টা কাজ করি। কালোটারে, একজন লোকের মধ্যে অনেকগুলা সুন্দর জায়গা আছে, কিছু কালো আছে, আমরা তাকে বলি যে তার কোনো কালো নাই, কোনো দাগ নাই, এটা একটা প্রবলেম। আর একটা হলো আমরা বলি শুধু তার কালো দাগে আছে, তার কোনো দেহের মধ্যে কোনো সৌন্দর্য নেই। আমরা 2 এক্সট্রিম লেভেলে পৌঁছি। যারা এই কারিকুলাম নিয়ে মন্তব্য করতেছে, ফেসবুক স্ট্যাটাস দিতেছে, বিলিভ ইট অর নট, একটা বইও ভালো করে পড়ে নেই, অথবা মানে ইয়া থেকে পড়ে নেই, কি বলে না তোমার এই যে অ্যানালিটিক্যাল এবিলিটি থেকে পড়ে নেই। একটা বই তো সব বাজে হইতে পারে না। তুমি আগে বলো যে এটা ভালো, এটা খারাপ, এবং আমি খারাপ মনে করতেছি এটা আদতে খারাপ কিনা,
আমি ভালো মনে করতেছি এটা আদতে ভালো কিনা, মানে অ্যানালিসিস করা ছাড়া এই মন্তব্যগুলা এটা অযাচিত। ওকে, এগুলো করো না কোনো সময়। হাওয়েভার তাহলে ওই কি, কোন জায়গায় উন্নয়ন ঘটায় বলো? দেহ, মন, মানসিকতা, স্বাস্থ্য। আমি ধরো, আমি এই যে একটা যে পোস্ট দেব, পক্ষে দেবো না বিপক্ষে দেবো, মানে এটা পক্ষেও বলা যাইতেছে না বিপক্ষে বলা যাইতেছে না, মধ্যবর্তী থাকাও মুশকিল হয়ে গেছে আমাদের, মানে আমাদের চিন্তাগুলো এরকম হয়ে গেছে, তাই না? মানে জি দুই স্যার। পক্ষই এক্সট্রিম লেভেলে, মানে যারা পক্ষে বলবে দেখবো যে ওদেরকে উড়ে উড়ে ফেলতেছে, মানে মোটামুটি দালাল টালাল বলে, আবার যারা বিপক্ষে বলতেছে ওরা পক্ষের লোকেরা বলতেছে যে, তাই না, বিএনপির লোক, মানে এখানে আওয়ামী লীগ বিএনপি ঢুকে গেছে রাজনীতিতে, পলিটিক্স, তাই না? ওকে, জন ড্রাইডেন, তাহলে আমরা মোটামুটি জন মিল্টন শেষ স্যার করলাম। জন মিল্টনের 3 নম্বর ফেমাস কোটেশনটা যেটা, ওটা একটু স্যার বুঝি নাই। মানুষ মৃত্যুর মাধ্যমে মানুষ অমরত্ব লাভ করে, মানুষ মারা গেলে আর মারা যায় কিনা বলো? আর মরবে কি করে, কিন্তু অমরত্ব কিভাবে লাভ করলো স্যার? আর তো মারা যাবে না, তুই আর না মরতে মারলে লাগবে না। না মারা গেলে তো অমর। আর মারা যাওয়ার বিষয়টা হলো, দেখবা যে আমরা পর্ব একটু পরে বলতেছি, মানুষ মারা যায় না, ইন্তেকাল করে, নকল। এই যে একটু পরে পড়বা, এই যে পিলগ্রিমস প্রগ্রেসের মধ্যে আমরা জাস্ট স্থানান্তরিত হই, এই কালটা এই 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 ইহলোক ত্যাগ করি, পরলোকে গমন করি, এই একটা এলাকা থেকে আরেকটা এলাকায় যাই, একটা যাত্রা থেকে আরেকটা যাত্রায় যাচ্ছি, আর কিছু না। ওকে, জন ড্রাইডেন, ফাদার অফ ইংলিশ মডার্ন ক্রিটিসিজম, সাহিত্য সমালোচনা জনক তাকে মনে করা হয়। ফার্স্ট পয়েট লরিয়েট, মনে রাখবা। এই যে বুঝছো কিনা, এই যে নিয়োগটা পাইছে কবে, মনে আছে কিনা দেখো, রাজা আসছিল কত, হ্যাঁ 60-এ আসছিল। 10 বছরে মন হরণ করে তিনি প্রথম ফার্স্ট পয়েট লরিয়েট হয়ে গেছেন, তাই না? ফার্স্ট পয়েট জি লরিয়েট। স্যার, ওয়ার্ডসওয়ার্থ তো কিন্তু পয়েট লরিয়েট ছিলেন, রাজকবি খেতাবপ্রাপ্ত, নিয়োগপ্রাপ্ত। ওকে, তিনি শেক্সপিয়রে বলতেন যে এটা কোনো সে রাইটারই না, শেক্সপিয়রের দুই চোখে দেখতে পারতো না, প্রায় সবকিছুরই তীব্রভাবে অন্ধবিরোধিতা করছেন। শেক্সপিয়রের দ্য টেম্পেস্টের সমালোচনা করে দ্য এনশিয়েন্ট আইল্যান্ড নাটকটা লিখছেন। এবং তিনি ওই যে শেক্সপিয়রের বলছে যে অ্যান্টোনিয়ন ক্লিওপেট্রা নাটক হয় নাই, এটাকে তিনি অবজ্ঞা করে ইগনোর করে লিখছেন অল ফর লাভ, মানে অল ডেথ ফর লাভ। অ্যান্টোনিয়ন ক্লিওপেট্রা যে মারা গেছে, হুম, এটা মারা গেছে কিসের কারণে বলো? বিষ খেয়ে মারা গেছিল না স্যার? মারা গেছিল প্রেম, মানে বিষ খেয়ে মারা গেছে কিসের কারণে, ক্ষমতার কারণে নাকি প্রেমের কারণে সেটা বলো? প্রেমের কারণে। প্রেমের। প্রেমের কারণে। তো ইয়া লিখছিলেন অ্যান্টোনিয়ন ক্লিওপেট্রা লিখছিলেন, তাদের মৃত্যু, তারা তো মারা গেছে, অ্যান্টোনিয়ন ক্লিওপেট্রা দিয়ে নাম লিখছেন, মারা গেছেন কিসের কারণে বলো? ওই প্রেমের কারণে। আর তিনি লিখছেন কি বলো? অল ফর লাভ। ডেথ। অল ফর ডেথ, লাভ। অল স্যার লাভ। ডেথ ফর লাভ, অল ডেথ ফর সকল মৃত্যু। এই যে দুইজন যে মারা গেছে, এই তাদের যে নিজের জীবনটা বিসর্জন দিছে, অল এভরিথিং, কিসের জন্য বিসর্জন দিছে বলো? ভালোবাসার লাভ। জন্য। ফর লাভ, হ্যাঁ। হম, আচ্ছা ঠিক আছে, তারপরে দ্য অ্যাবসোলেম এন্ড একিটোফেল, দ্য ইন্ডিয়ান এম্পারর, ম্যাকফ্যালকনো, এইগুলো আমি যেগুলো বোল্ড করে রাখছি এগুলো মনে রেখো। অল ফর লাভ, অ্যাবসোলেম এন্ড একিটোফেল, খুব ভালো করে মনে রেখো। অ্যাবসোলেম এন্ড একিটোফেল, অল ফর লাভ, দ্য ইন্ডিয়ান এম্পারর, প্রথম দুইটা, 1 নম্বর আর 3 নম্বর ভুল করা যাবে না। 1 নম্বর আর 3 নম্বর, অল ফর লাভ আর অ্যাবসোলেম এন্ড একিটোফেল, হ্যাঁ। আর একটা কথা, তুমি একটু, আমি যে তোমাদের তো গল্পই বলছিলাম, একটু আমার বাংলা লেখাটা পড়ে শোনো, এখানে কি লেখা আছে, হ্যাঁ, তুমি বুঝো কিনা দেখো তো। হুম, একটু পরে শোনো। জন ড্রাইডেন উত্তরাধিকার সূত্রে ছিলেন পিউরিটান একটু এবং আমার থামো, তার বাবা পিউরিটান কি মা গণতন্ত্রের পক্ষে না রাজতন্ত্রের পক্ষে? গণতন্ত্রের পক্ষে। হুম, গণতন্ত্রের পক্ষে এবং তার বাবা মা ছিল ক্রমওয়েলের সমর্থক। থামো, ক্রমওয়েলের সমর্থক কি, ক্রমওয়েল কি রাজার পক্ষের লোক না বিপক্ষের লোক? বিপক্ষের লোক। যিনি, যার নেতৃত্বে রাজারে হত্যা করা হয়েছিল। ওকে, হ্যাঁ, হ্যাঁ বলো। বিপক্ষের লোক। হ্যাঁ, ক্রমওয়েলের মৃত্যু শোকে 1658 তিনি হিরোইক স্ট্রাঞ্জাস শিরোনামে কবিতা লিখেছিলেন। থামো, রাজাকে হত্যা করেছিল 1649 সালে, এরপর অলিভার ক্রমওয়েল আসছিল, তিনি মারা গেছিল 1658 সালে। তার পরের 2 বছর তার কে ছিল বলো? পুত্র তার ছিল, তাই না? ছেলেরা। তাহলে তিনি, অলিভার ক্রমওয়েল যখন মারা যান তখন তার মৃত্যু শোকে তিনি হিরোইক স্ট্যাঞ্জাস নামে কবিতাও লিখছেন। তারপরে
1660-এ যখন রাজতন্ত্র পুনঃস্থাপিত হয় তখন ড্রাইডেনের বয়স 30-এর কোঠায়। হুম, বুঝছো কিনা? রাজতন্ত্র আসছে, চার্লস আছে কিনা? এরপরে রাজকীয় চার্লস যখন প্যারিস থেকে দলে যোগ দেন, প্যারিস থেকে কেন স্বাগত আসলো? জানিয়ে লিখে ফেলেন একটু উত্তর দাও দেখি, আমি মনে আছে কিনা তোমাদের, প্যারিস থেকে কেন আসলো? প্যারিসে যে আত্মরক্ষা Yes, করার আত্মহত্যা জন্য। করছিল, আত্মগোপন আত্মরক্ষা করেছিল। করছিল। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, প্যারিস থেকে আসেন। হুম, চার্লসকে স্বাগত জানিয়ে লিখে ফেলেন অস্ট্রা রিডাক্স নামে একটি কবিতা। কি কি বাজি খেয়ে লিখছেন? ডিগবাজি খেয়ে। হুম, রাজার দলে যোগদান করেন, চার্লস কেন অস্ট্রালিডাক্স নামে। দেখছো কিনা? একদম পুরো ইউটার্ন নিছে। হ্যাঁ, একদম পুরা শাহজাহান ওমর বীরুত্তম, পুরো ইউটার্ন মারছে না? হাসানুল হক ইনু স্যার। হাসানুল্লাহ কিনু, হ্যাঁ, একদম পুরা বঙ্গবন্ধুর ডুগডুগি বাজাইতো মতিয়া চৌধুরী। দেখো যে বঙ্গবন্ধু শান্তিতে থাকতে পারেনি কয়টা বছর, এরাই এখন। হ্যাঁ, ওকে। রাজ দরবারে রাজ দরবারে ক্ষমতার পালাবদলের সাথে সাথে ড্রাইডেনও তার দল পাল্টিয়েছেন। সপ্তদশ ওকে, শতকে ইংরেজরা ত্রয়ী ও বুয়ো দরকার নেই। তাহলে মোটামুটি আমি বুঝাইতে পারছি যে জন ড্রাইডেনকে তোমার পরিচয় করাই দিলাম। এই হলো বিষয়। তো মোট কথা হলো যে ইজ দ্য ফার্স্ট পোয়েট লরিয়েট। ওকে, অল ফর লাভ, এফ সোলেমেডা কিটোফেল, এইগুলো হলো বিষয়। তার কথাগুলো চমৎকার আছে। দে থিঙ্ক টু লিটল হু টক টু মাচ। বাচাল কখনো চিন্তাবিদ হয় না, বেশি কথা বলে যে। হ্যাঁ, দে থিঙ্ক টু লিটল হু টক টু মাচ, মানে মনে রাখবা যে যে বেশি কথা বলে, হ্যাঁ, মানে কথাই বলতে থাকে শুধু, সে কিন্তু চিন্তাবিদ না। মনে রাখবা চিন্তার অন্তরায়। একটু খেয়াল করে দেখো আমার এই ধর্ম এবং লিটারেচার, কথা কম বলা এবং বেশি শোনাকে উৎসাহিত করে। শেক্সপিয়র বলছেন যে ম্যান অফ ফিউ ওয়ার্ডস আর দ্য বেস্ট ম্যান। যারা কথাই বলে না, মাঝে মধ্যে টুকটাক কথা বলে, তারা উৎকৃষ্টতম মানুষ। তিনি আবার হ্যামলেটের মধ্যে বলছেন যে ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট। সংক্ষিপ্ত কথা রসিকতার প্রাণ। যদি তুমি হাস্যরস করো, খুব সংক্ষিপ্ত কথায় তুমি নিজেকে প্রেজেন্ট করো, মানে দীর্ঘ বক্তৃতা দীর্ঘ আলোচনা যাইও না। আবার তোমার ফ্রান্সিস বেকন বলছেন যে কি কি বলছেন জানো? হ্যাঁ, কি বলছেন? যে সাইলেন্স ইজ দ্য সাইলেন্স ইজ দ্য স্লিপ দ্যাট নরিশেস উইজডম। নীরবতা হলো এমন এক ধরনের ঘুম, নীরব কথা বলতেছো না, চুপ করে আছো, এমন এক ধরনের ঘুম যাতে প্রজ্ঞা লালিত পালিত হয়। যারা নীরব কম কথা বলেন তারা একটু বেশি প্রজ্ঞাবান হন। তারপরে তিনি বলছেন দে থিঙ্ক টু লিটল হু টক টু মাচ। যারা বেশি বাচল তারা চিন্তাবিদ হয় না। মোহাম্মদ সাল্লাম বলছেন যে মান সাকাতা নাজা। যে ব্যক্তি কথা বলে না, চুপ থাকে, সে নিশ্চুপ থাকে। মৌনতা হলো পরিশ্রমবিহীন ইবাদত। ইসলাম ধর্মে একটা ইবাদত আছে যাতে কোনো পরিশ্রম নাই, বলে সেটা কি? নীরব থাকা। নীরব থাকে। কিন্তু তুমি জানো চুপ থাকো, এটা কিন্তু ইবাদতের অংশ। একমাত্র নফল ইবাদত, ইবাদতের অংশ। একমাত্র ইবাদত যাতে কোনো পরিশ্রম নেই, সেটা কি বলো? সরি, নফল মৌনতা, ইবাদত নীরব থাকা। মৌনতা নীরব থাকা হলো। তাহলে অতএব কথা কম বলবা। ফাউল, তোমার যদি ভালো কথা বলার সুযোগ থাকে ভালো কথা বলবা। যদি ভালো কথা বলার সক্ষমতা না থাকে, কেওস পেঁচাল হাঙ্কি মাঙ্কি, মানে এই যে বাসার মধ্যে যে মানে ইয়ে করে না, কেওস মানে এই যে ঝামেলা গুলা করে, প্রেমিক প্রেমিকা হাজবেন্ড ওয়াইফ দ্বন্দ্ব বিদ্বন্দ্ব করে, ব্যাকওয়াজ কথা বলা বন্ধ করে দাও। লাইফ ইজ ভেরি স্মুথ এন্ড লাইফ ইজ ইয়োর্স। ওই আমার মাঝে মধ্যে মন আমার রাগ হয় কিছু মানুষের দেখলে যে আরে, তুমি কেন রিপ্লাই করো, মানে ওয়াই ইউ রিপ্লাই। ইয়ার মধ্যে বলছিল, যদি শেভিয়ান ফিলোসফি পড়ো, শেভিয়ান জর্জ বার্নার্ড শ, তিনি বলছেন যে আমার মানে তিনি ওই যে বলছে যে তার সাথে আমি রাগ শো করবো বা তার সাথে আমি রিপ্লাই করছি, আমার তো একটা পার্সোনালিটি আছে। আমি এত সস্তা কথার জবাব দিই নাকি আমি? আমার আমার তো আমি যে মুখ থেকে কথা বলি, তার তো আমার একটা বিশেষ পার্সোনালিটি আছে। তোমার এই সস্তা কথার জবাব তো আমার আমি দেওয়ার জন্য আমি না, আরো সস্তা লোক আছে, তাদের সাথে যাও। মানে এই জন্য শেভিয়ান ফিলোসফি, রাগটা কিভাবে কন্ট্রোল রাখছেন জর্জ বার্নার্ড শ। মানে মানে বলছে যে তুমি বাকওয়াস কথা বলো, বাকওয়াস কথা বলার মতো আরো লোক আছে, তাদের কাছে যাও। আমার কথা অনেক মূল্যবান, এটা তোমার সাথে যায় না। তুমি বুঝছো কিভাবে নক করছেন? তো এই আর কি। তোমরা কি আমার শেষের কথাটা বুঝতে পারছো? আমি জর্জ বার্নার্ডের যে উদাহরণটা দিলাম। জি স্যার। ওকে, 30 সেকেন্ড এটা গল্প মনে পড়ে ফেলছে, বলে ফেলি। গৌতম বুদ্ধের কাছে আসছেন এক লোক। হ্যাঁ, আইসা বলল যে
মানে প্রথমে আসছিল এই উদ্দেশ্যে যে কি কিছু মানে মন্ত্রতন্ত্র শিখা যখন গৌতম বুদ্ধ মারা যাবে তখন তিনি গৌতম বুদ্ধের সাহাবী প্রমাণ করে তিনি মানুষের কাছে টাকা হাতায় নেবেন, বুঝছো? অসৎ উদ্দেশ্য, কিছুদিন থেকে আসায় থাকতে পারে নাই, চলে গেছে। একদিন হঠাৎ করে গৌতম বুদ্ধের সাথে দেখা হইলো। দেখা হওয়ার পরে বললো যে, দেখা হওয়ার পরে এই কথা সেই কথা বললাম, সেই গৌতম বুদ্ধের সাথে উত্তেজিত হইলো এবং গৌতম বুদ্ধকে নানাভাবে হেনস্থা বা গালাগালি করা শুরু করলো। তখন গৌতম বুদ্ধ অপর পাশ থেকে কি ছিলেন? চুপ ছিলেন। তোমার উপর এক হাতে তো আর তালি বাজে না, সে অনেকক্ষণ বকাঝকা গালাগালি করার পরে সে আর গালি খুঁজে পাচ্ছে না, সে নিশ্চুপ। ওর গালাগালি দেয়া শেষ, তখন গৌতম বুদ্ধ বললেন, আচ্ছা আমি তোমার একটা প্রশ্ন করি এখন। ধরো আমার হাতে যে এটা আছে, ধরো আমি চাবিটাই তোমারে দিলাম, তুমি যদি না নাও তাহলে কার থাকবে? তখন তো সে আরো খেপে যায়, বলছে আপনি নাকি বুদ্ধ, আপনি তো মূর্খ, এটা তো আমার থাকবে, এটা কোনো প্রশ্ন হলো? বললো যে এতক্ষণ ধরে তুমি যা আমারে দিতে চাইছিলা তা একটাও নেওয়ার আমার সুযোগ ছিল না, এগুলা সব তোমার, অর্থাৎ তুমি যে গালিটা আমারে দিছো এটা তোমার। বুঝছো বিষয়টা? তো জি হাইবার স্যার। ওই যে লিটারেচারের মধ্যে মনে রাখবো যে নেতিবাচক কথাগুলা যেগুলো আমার ব্রেনের ইয়া করে, মনে রাখবে এই যে রোমান্টিসিজম পড়লা, ইন্ডিভিজুয়ালিটি, আমি যে এক অনন্য মানুষ, আমি আই এম ইউনিক, আমি সেকেন্ড পিস তো আর কেউ নেই, তো অতএব আমি কারো দ্বারা কেন প্রভাবিত হব? যতদিন পর্যন্ত তুমি তোমার মনের রিমোট কন্ট্রোলটা আরেকজনের দিয়ে রাখবা, সেই রিমোট ঘুরাবে, চ্যানেল এটা চেঞ্জ করবে, তোমার এটা বলবে তুমি এদিক দিয়ে ভাববা, তুমি ওইটা বললে ওইভাবে খেপে উঠবা, এটা বললে তুমি ভালোবাসা শুরু করবা। এই রিমোট যখন তুমি অন্য কাছে দিয়ে রাখবা, তুমি পাকিস্তান আমলে বাস করো, তুমি এখনো ব্রিটিশ আমলের লোক, তোমার তুমি পরাধীন, তুমি এখনো স্বাধীন বাংলাদেশের স্বাধীন মানুষ হিসেবে জন্মগ্রহণ করতে পারো নাই। কন্ট্রোলটা, মনের রিমোট কন্ট্রোলটা নিজের হাতে থাকবে। ওকে, হ্যাঁ, এটা বলা সহজ, করাটা সাধনার বিষয়। মনের রিমোট কন্ট্রোল, হ্যাঁ, এটা কিন্তু বলে ফেলা সহজ, কিন্তু যদি নিয়ন্ত্রণ আনার জন্য সাধনা। উই ফার্স্ট মেক আওয়ার হ্যাবিটস, দেন হ্যাবিট মেক আস। প্রথমে আমরা কি করি বলো? অভ্যাস গড়ে তুলে। তারপরে সেই অভ্যাসের কি করি? দিনের 10টা পর্যন্ত, অভ্যাসে রাতে আমাদের সারা রাত গড়ে সকাল তোলে। থেকে 10টা পর্যন্ত, 11টা পর্যন্ত ঘুমাই, এভাবে করে আমি আমি আমার অভ্যাসের বলি হই। আসলে জেলাস ইজ দ্য প্রুফ অফ লাভ, এটা একেবারে চরম মহা সত্য কথা, তাই না? দেখো যে তুমি তোমার ওয়াইটিং দেখা তোমার ওয়াইফ অথবা তোমার প্রিয় মানুষটা তোমার অভিমান করলো, রাগ করলো, এমন রাখবো যে শি ইজ অর হি ইজ ইন ট্রু লাভ উইথ ইউ, তোমার সাথে সত্যি সে হ্যাঁ। স্যার এই ওকে, জেলাস কি স্যার জায়েজ আছে? এটা ভালো, তো এটা খারাপ না, সে তো ভালো কিছু চায়। হুম, তারপরে ওইটা না, ওই যে লোভ করা বৈধ, জ্ঞানের লোভ করা, কিন্তু ওই যে ওইটা আর কি, যে মানুষ তুমি আমার চেয়ে বড় হয়ে যাচ্ছ, ওইটা। উইলিয়াম কনগ্রিভ, কমেডি অফ ম্যানার্স, তোমরা মনে আছে কিনা? কমেডি যখন আমরা পড়ছিলাম দুইটা টার্ম আমরা পড়ছি, কমেডি অফ ম্যানার, কমেডি অফ হিউমার, মনে আছে? জি স্যার। কমেডি অফ ম্যানারটা হলো, কমেডি অফ হিউমার মানে ওই আমাদের শরীরে তরল পদার্থ আছে, মেডিকেল থিওরি, প্রাচীন যুগের মেডিকেল সায়েন্টিস্টরা চিন্তা করতো যে চারটা আমাদের শরীরে তরল পদার্থ গুলো আছে, চারটা তরল পদার্থ, ব্লাড, রক্ত, শ্লেষা আছে না, এরকম। কমেডি অফ হিউমারের জনক কে? বেন জনসন। বেন জনসন। আর কমেডি অফ ম্যানারের জনক হলো, সরি, উইলিয়াম কনগ্রিভ। তার বিখ্যাত রচনার নাম হলো দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। মানে এটা হলো একবার বাংলায় যদি তোমার বুঝিয়ে বলি, তাহসানের নাটক যদি কেউ কখনো দেখে থাকো, টেলিফোনের দিনগুলোতে প্রেম, এরকম তাহসানের নাটক কোনো সময় দেখছোই না, যদি ইদানিং করে না মনে হয়। জি স্যার দেখছি। সে কি একদম পুরা সমাজের সব নিচু স্তর বা একদম পুরা ধরো লোকাল আম জনতা সব নিয়ে করে, নাকি একটা আভিজাত্য মেনটেন করছে? যেগুলো একটা করছে নাটক আভিজাত্য মেনটেন করে। করছে না, দেখবো যে একটা জি স্যার। ওই উচ্চবিত্তের আচার আচরণ, নরনারীর লঘু কৌতুক, উচ্ছল প্রেম, জগতে আনন্দ, নিয়তিগ্রস্ততা, নৈতিকতা, এই সমস্ত নৈতিকতা, নিউদাসীনতা, একটু মানে ধরো সফিস্টিকেটেড, অভিজাত পরিবারের হাসি কান্না, আনন্দ বেদনা, খুনসুটি, এগুলা নিয়ে যে নাটকটা হয়, যে কমেডি রচিত হয়, তার নাম কি বলো? কমেডি ম্যানার্স। এটা হলো তাহসানের নাটক, পরিষ্কার ভাষা বুঝিয়ে দিলাম। তাহলে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, লাভ ফর লাভ। জন লক লিখছেন
তাহলে অল ফর লাভ হলো ওই যে অল ফর লাভ মানে সব মৃত্যুই, অল এভরিথিং ফর লাভ। এই যে অ্যান্টোনিও ক্লিভেটা মারা গেছে কিসের জন্য বলো? প্রেমের জন্য। কে লিখছে? জন ড্রয়েড, হ্যাঁ। আর লাভ ফর লাভ লিখছেন কে বলো? উইলিয়াম কনগ্রিভ। ওকে, জন লক লিখছেন এন এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। এন এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, জন লক। কে লিখছে এটা? কে লিখলো না এটা? এন এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, এটা কে লিখছে? এই জন লক, জন ফাদার অফ লক। মডার্ন ডেমোক্রেসি। কিন্তু ফাদার অফ ডেমোক্রেসি কে? গণতন্ত্রের জনক কে? গণতন্ত্রের জনক কে? ফাদার অফ ডেমোক্রেসি কে দেখো তো? স্যার জন লক। জন লক তো মডার্ন ডেমোক্রেসি। মডার্ন। হ্যাঁ, ফাদার অফ ডেমোক্রেসি কাকে বলা হয় আমি বলে গেছি নিজেই। একটু সার্চ দিয়ে আমাদের দেখো জানো তো। জন বানিয়ান। তো পিউরিটান পিরিয়ডের আমরা লাস্ট লেখক, পিউরিটান পিরিয়ডের সবচেয়ে বড় শক্তিশালী গদ্য লেখকের নাম হলো আমরা এই জন বানিয়ান, এরপর আফরা বেন পড়ে শেষ করে দেবো আজকে। জন বানিয়ান পিউরিটান পিরিয়ডের সবচেয়ে শ্রেষ্ঠ শক্তিশালী গদ্য লেখক। তার তিনি ওই যে আমি তোমার একটু আগে বলছিলাম যে ওই যে ধর্মভিত্তিক এমন অপূর্ব সাহিত্য ব্যঞ্জন জেলখানায় বৈশা তিনি এটা লিখছেন। তাহলে তিনি কি রাজার পক্ষের লোক ছিলেন না রাজার বিপক্ষের লোক ছিলেন? রাজার বিপক্ষে। ওই যে হ্যাঁ, বুঝছি কিনা? হ্যাঁ, ফলে তিনি জেলখানায় বসে লিখছেন পিলগ্রিমস প্রোগ্রেস। পিলগ্রিমস প্রোগ্রেসটা এলেগরি। এলেগরি মানে হলো রূপক। রূপক তো তোমরা আগেই পড়ছো। রূপক মানে হলো ধরো এই ওই যে ফেয়ারি কুইন রূপক, তাই না? ফেয়ারি কুইন রূপক না? সোনার তরী রূপক, এরকম। তাহলে মনে রাখবা, তুমি দেখো এই যে নায়ক ধরো কাঁধে বোঝা নিচ্ছে, একটা বোঝা নিয়ে সে অনন্ত যাত্রায়, অনেক বড় এক উদ্দেশ্যহীন যাত্রায় ভ্রমণ করছে। তার বোঝা কখনো ভারী হয়, কখনো কি হয় বলো, কমে, তাই না? কখনো খাবার টাবার সংগ্রহ করে, কখনো এই বোঝা নিয়ে। কিন্তু ওই নায়কের অন্তরালে যদি আমরা প্রত্যেকটা মানুষকে উপস্থাপন করি, তুমি যদি এই যাত্রাকে মহাকালে যাত্রা ভাবো, আমরাও কিন্তু আমরা পাপ পুণ্যের বোঝা নিয়ে কি করতেছি বলো? কি কাজ করতেছি? একটা গন্তব্যে যাচ্ছি, এই পার থেকে ওই পারে যাচ্ছি। আমরা এখন ব্রিজের এই পারে আছি, জাস্ট ব্রিজের ওই পারে যাওয়া পর্যন্ত। এরপর আমরা এখনো, তাহলে পিলগ্রিমস প্রোগ্রেসের মধ্যে তিনি বুঝাইছেন যে নায়কের যে মানে উদ্দেশ্যহীন ভাবে এই ওই যে তার যে যাত্রাটা, হ্যাঁ, একটা যে গন্তব্য স্থানে যাচ্ছে, তীর্থযাত্রা যাচ্ছে, এই যে পাপ পুণ্যের বোঝা নিয়ে আমরাও কি করছি বলো? ইহলোক থেকে কি করছি বলো? কোন দিকে গমন করছি? পরলোক। পরলোকে গমন করছি। তাহলে এটাই হলো আর কি বাইবেল থেকে প্রচুর বিচ্ছিন্ন। বাইবেল দিয়ে এলেগরি মানে তো এই যে এলেগরি মানে রূপক। এটা রূপক হলো নায়কের জায়গায় আমরা প্রত্যেকটা মানুষের আত্মাকে ধরে দাও। কিন্তু স্যার বেঞ্চিত করে মানে জিনিসটা কি বইয়ের মধ্যে লেখা ছিল আর কি। কি কি সমান্তরাল বা রঞ্জিত না বেঞ্চিত করে আর কি লেখা আছে। দরকার নেই এটা। মানে পাঞ্জেরি কবিতার কথা মনে রাখো, সোনার কবিতা একটা আক্ষরিক অর্থ আছে, এক বা একাধিক সিম্বলিক অর্থ আছে। পিলগ্রিমস প্রোগ্রেস, হোলি ওয়ার, এই দুইটা মনে রেখো। পিলগ্রিমস প্রোগ্রেস আর কি বলো, দা হোলি ওয়ার, তার দুইটা বিখ্যাত। চমৎকার একটা কথা বলছেন, ইন প্রেয়ার ইট ইজ বেটার টু হ্যাভ এ হার্ট উইদাউট ওয়ার্ডস দেন ওয়ার্ডস উইদাউট হার্ট। দেখবা যে আমাদের অধিকাংশ ক্ষেত্রে ওই যে মুনাজাত দিলে যে হাল্লা চিল্লা চিল্লা পাল্লা করে, কিন্তু হৃদয় থেকে কিছু বলে না। মুনাজাত প্রার্থনাটা হলো যে ধরো হৃদয় থেকে কিছু স্রষ্টাকে জানান দেয়া, একদম হৃদয়বিহীন কথামালা নির্ভর মুনাজাতের চেয়ে শব্দহীন হৃদয়ের প্রার্থনা শ্রেয়। যদি এরকম মানে মানে ধরে ধরে মুনাজাত একটা দিয়া কথা কথা কইতেছে আমিন আমিন, বুঝেও না, মানে হৃদয় নাই, স্রষ্টার সাথে হৃদয়ের লেনদেনটা হচ্ছে না। এটা বলছে যে এটার চেয়ে বরং মানে আমি উপলব্ধি করতেছি স্রষ্টার উপস্থিতি, তাকে জানান দিচ্ছি, এটা বেটার আর কি। হয় এবার ওনার মতামত। আফরা বেন, মনে রাখবা একটা বিষয়, আমরা এলিজাবেথান পিরিয়ড থেকে আজ অবধি, এই আজকের তারিখ করে আজকে পর্যন্ত, হ্যাঁ, কোন নারীর নাম কি পড়ছো? কোন নারী লেখিকা? কারণ এলিজাবেথান পিরিয়ড আমরা পড়ছি দেয়ার ওয়ার নো ফিমেল রাইটার, কোন নারী লেখিকা ছিলেন না, নারী অভিনেতা অভিনেত্রীও ছিল না। মনে আছে কিনা তোমাদের কথাটা? উইমেন ইন দ্য ওয়ার্ল্ড অফ ম্যান বলা হয় আফরা বেন। যিনি এই আফরা বেনই প্রথম মহিলা কবি যিনি দীর্ঘদিনের প্রতিবন্ধকতা ভেঙে লেখালেখিকে পেশা হিসাবে গ্রহণ করে টাকা পয়সা ইনকাম করছেন।
ওনার নাম কি বললো? আফরা বেন। তাহলে ইংরেজি সাহিত্যে আমরা যে নারী, প্রথম নারী যিনি লেখালেখিকে প্রফেশন হিসেবে গ্রহণ করেছেন তার নাম কি বলো? আফরা বেন। আফরা বেন। অরণ্যকও তার বিখ্যাত কি বলো? আফরা প্রোজ বেন। ফিকশন। হ্যাঁ, রয়্যাল দা অরণ্যক অর দা রয়্যাল স্লেভ। আমি এই গল্পটা তোমারে, এটা সুরিনামের একটা গল্প, দেন ব্রিটিশ কলোনি যেটা ছিল এই সুরিনামের একটা গল্প। এই গল্পের মধ্যে এই গল্পটা আমি মোটামুটি একটা সিনোপসিস দেওয়ার চেষ্টা করছি, একটু পড়ে শোনাও একজন, তাহলে আরো ভালো করে দাগ কাটবে। আমি একটু ইয়ে করি, একজন পড়ো, এটাই লাস্ট। অরণ্যকের গল্পটা একটু পড়ে শোনো, সাহিত্য সিনোসিসটা। হ্যাঁ, কর্মগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় উপন্যাস অরুণক। আফ্রিকার সুরিনাম দেশের রাজপুত্র অরুণকর দাস মালিকদের বিরুদ্ধে বিদ্রোহের কাহিনী নিয়েই এই উপন্যাস। অরুণকর পিতামহ অর্থাৎ দাদা ছিল আফ্রিকার একটি সম্প্রদায়ের রাজা। প্রচন্ড লোভী ও বর্বর এই রাজার ছিল অনেক পত্নী, উপপত্নী এবং সেবাদাসী। অরুণকও ভালোবেসেছিল উইমন্দনাকে। ইমোইন্ডো, হ্যাঁ, ইমোইন্ডা, হ্যাঁ, ইমোইন্দাকে গোপনে ইমোইন্ডা, বিয়েও করেছিল তারা। কিন্তু অরুণকর দুশ্চরিত্র দাদা ইমোইন্দাকে বিয়ে করতে চায়। তাতে রাজি না হওয়ায় জোর করে ইমোইন্দাকে বানায় তার সেবাদাসী। তবুও অরুণাকো এবং ইমোয়ান্ডো প্রেম বাধা মানে না। একদিন ধরা পড়ে যায় ওরা। রাজা ইমোয়ান্ডোকে কৃতদাসী হিসাবে বেচে দেয় জঙ্গলে, আর অরুণাকোকেও কৃতদাস বানিয়ে বিক্রি করে দেয়। অনেক জায়গায় হাত বদল হয়ে অরুণাকো একদিন সেই জঙ্গলেই নির্বাসিত হয়ে ফিরে আসে, যেখানে তার প্রেমিকা ইমোয়ান্ডা আছে। আবার মিলন ঘটে অরুণকো এবং ইমোয়ান্ডার। সেখানে ইমোইন্ডা, তারা নিয়মিত, জি স্যার, ইমোইন্ডা, হ্যাঁ, ইন্ডা, হ্যাঁ ইমোইন্ডা, হ্যাঁ, ইমোয়ান্ডা, সেখানে তারা নিয়মিত মিলিত হতে থাকে। স্যার একটু নিচে স্ক্রল করবেন প্লিজ। হুম, হুম, হুম। স্যার এই পেজ পড়া শেষ। হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপরে মানে যখন সে প্রেগনেন্ট হয় তারপরে কি অরণ্যক ইমোইন্ডোকে নিয়ে চলে যেতে চায়, কিন্তু তারা আবেদন কি করছে বলো? নাকচ করে দিছে। তারপরে আলটিমেটলি কি হয়েছে, মানে এর মূল কাহিনীটা হলো সে তার, এবার এইখানে এই অংশটা পড়ো, মুক্তি পেয়ে, এই অংশটা এইখান থেকে পড়ো, মুক্তি পেয়ে। হ্যাঁ, এখানে মুক্তি দেখতে পাচ্ছ পেয়ে না? বিদ্রোহী অরুণকো বিয়ামের বিরুদ্ধে যুদ্ধে নামার প্রস্তুতি নেয়। সেই যুদ্ধে তার মৃত্যুর আশঙ্কা আছে। তার মৃত্যুতে স্ত্রী ইমোইন্ডার জীবনে যে অপমান নেমে আসবে তা থেকে মুক্তি দিতে স্ত্রীর সম্মতিতে যুদ্ধের আগেই অরুণাকো ইমোইন্ডাকে হত্যা করে। এই হেন বিষয় বুঝছো কি না? মানে সে জানতো যে সে যদি মারা যায়, যুদ্ধে মারা যাওয়ার সম্ভাবনা আছে, মারা যাওয়ার পরে কি হবে, কাকে অপদস্থ করবে বলো? তার স্ত্রীকে ব্যাপকভাবে নির্যাতন অপদস্থ করবে। এই জন্য স্ত্রীর অনুমতি নিয়ে স্ত্রীকে কি করছে বলো? হত্যা করছে, বুঝছো কিনা? পরবর্তীতে যুদ্ধে গেছে, যুদ্ধের পরে তো অরণ্যককে তোমার একেবারে পুরো কচুকাটা করে ফেলছে। হ্যাঁ, টুকরা টুকরা করে ইয়ে করে ফেলছে। হ্যাঁ, তো এটা হলো মানে ওই যে প্রেমিক প্রেমিকার স্বামী, অর্থাৎ এই মনে রাখবা যে রয়্যাল স্লেভের মধ্যে এখানে বোঝানো হয়েছে, এটা এই পুরো উপন্যাসটার মধ্যে বোঝানো হয়েছে মনে রাখবা যে ওই সময় তো দাস প্রথা বলো, সারা দুনিয়াতে তো এই আফ্রিকার যে মানুষদেরকে, ধরো আমেরিকার কথা বলো, আমেরিকাতে একটা সময় ইয়া ছিল কিনা, দাস, ওই আফ্রিকা থেকে লোকদেরকে আইনা কি করছিল বলো এখানে দাস, এই দাস প্রথার মুক্তি কে দিছিলেন বলো তো? এর নামটা কি ওনার জানো? আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন। তো এই দাসদেরও যে তারও যে মানবিক প্রবৃত্তি আছে, সেও যে মানুষ, তার ভেতরে যে প্রেম, ভালোবাসা, আবেগ, অনুভূতি শ্বেতাঙ্গ সাদা জাতের মানুষদের মতোই আছে, এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা সবকিছু আছে, এটা মানুষ বিশ্বাস করতো না। এটার মাধ্যমে তিনি, এটা একটা বাস্তব গল্প, এটার জীবন থেকে নেওয়া বাস্তব ঘটনার প্রেক্ষাপটে তিনি দেখেছেন যে মানুষ ওই যে বর্ণের কারণে ভালোবাসা নির্ভর করে না। মানে একজন এই যে নিচু স্তরের মানুষ অথবা সমাজের মধ্যে যারা একদম পুরা দুর্বল, তাদের ভেতরেও যে আত্মসম্মান বোধ, এবং সে যে তার স্ত্রী পরবর্তীর জন্য
উম, ওদের কাছে নির্যাতিত না হয়, এবং স্ত্রীর যে তার ভিতরে একটা তীব্র আত্মসম্মান বোধ ছিল। অতএব এটা একটা প্রচন্ড কি বলো, এটা হলো ওই ওই সময়ের বাস্তব চিত্র ছিল। ওকে, তাহলে নামটা কি, কার কার পল্লা বলো। তাহলে দাস প্রথার বিরুদ্ধে যুদ্ধারণ্যকে আমাদের সামনে একজন প্রেমিক ও স্বামীর প্রতিচ্ছবি তুলে ধরে, যে তার স্ত্রীর সম্মান রক্ষা করার জন্য কি করে, আর স্ত্রীও যে তার সতীত্ব রক্ষা করার জন্য, অন্যের ইয়ে করার জন্য সে যে মানে প্রয়োজনে আত্মাহুতি দিতেও প্রস্তুত। ওকে, নামটা হলো অরণ্যক। ক্লিয়ার? তো আগামী ক্লাসে আমাদের এটা শেষ হয়ে যাবে, কোনটা বলো তো, অগাস্টান পিরিয়ড এবং আল্লাহ বাঁচা রাখলে ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবারে, মানে শুক্রবারে হবে না, আমি যেটা বুঝতেছি শুক্রবারে আমি যে কোর্টে যাইতে হবে। ওকে, ঠিক আছে। হয়তো আমি আমার জন্য রবিবারে নিয়ে আগাই ফেলতে পারি মেবি, তাও ঘোষণা দিয়ে দেবো, তবে বৃহস্পতিবারে হবে। ঠিক আছে? হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হুম, হুম। স্যার আমি উর্মি বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, স্যার আমি উর্মি বলছিলাম। স্যার আপনি উর্মি। ডিসেম্বরে গ্রামাটিক্যালের একটা কোর্স শুরু করতে চাচ্ছিলেন, সেটা কি হ্যাঁ হ্যাঁ, করবেন? নোটিশ পাইবা, ইমিডিয়েটলি নোটিশ পাইবা। হ্যাঁ, ইমিডিয়েটলি স্যার এই আসলে নোটসটা নোটিশ, কোথায় পাবেন? ওই অদিতির পেজ গুলাতে পাইবা, গ্রুপ গুলাতে পাইবা। তো আচ্ছা ঠিক ঠিক আছে আছে স্যার, ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাহলে এই শীটটা দেখে রাখো, আবার আগামী ক্লাসে পরীক্ষা হবে একটা শুরুতে, তাই না? জি স্যার। যা পড়ানো হয়েছে তার উপরে প্রস্তুতি নিয়ে রেখো। হ্যাঁ, জি স্যার। আচ্ছা স্যার, আসসালামু আল্লাহ আলাইকুম হাফেজ, স্যার। চলো, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।